যাই। আজকের মূল আলোচনা প্রথম চ্যাপ্টারের ডেফিনেশন, স্কোপ অ্যান্ড হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ রিমোট সেন্সিং। তারপরে আসছে স্যাটেলাইট রিমোট সেন্সিং ভিএস এরিয়াল ফটোগ্রাফ, স্টেজেস অফ রিমোট সেন্সিং। তিনটা টপিক আছে মূলত এই চ্যাপ্টারে। তো তিনটা টপিককে যদি কনসাইজ করা হয়, আর একটু সংক্ষিপ্ত আকারে যদি আমরা বিভিন্ন কোশ্চেনের আলোকে যদি আমরা সংক্ষিপ্ত করি, তাহলে যে কোশ্চেনগুলো আসে, প্রথমে আসে যে রিমোট সেন্সিং এর ডেফিনেশন বা সংজ্ঞা। রিমোট সেন্সিং বলতে আমরা কি বুঝি, রিমোট সেন্সিং কি, বা রিমোট সেন্সিং এর সংজ্ঞা দাও, এই ধরনের প্রশ্ন আসে। এর সাথে আহ, সংযুক্ত কোশ্চেন হিসেবে রিমোট সেন্সিং এর পরিধি সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়। রিমোট সেন্সিং এর ঐতিহাসিক ক্রমবিকাশ, এই বিষয়গুলোও কোশ্চেনের সাথে অ্যাড করে দেওয়া হয়। সরি। তো এখান থেকে, এই চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন, আমি এখানে পাঁচটা কোশ্চেন আমি মোটামুটি সিলেক্ট করেছি। এক নম্বর কোশ্চেন হচ্ছে রিমোট সেন্সিং কি। আমি পরের স্লাইডে যাই। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? যে কোনো একজন রেসপন্স করলে হবে। জি জি স্যার। স্যার। আচ্ছা, এটার বাংলা বাংলা অর্থ অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রিমোট সেন্সিং এর সংজ্ঞা বা রিমোট সেন্সিং বলতে আমরা কি বুঝি, স্কোপ, রিমোট সেন্সিং এর পরিধি, আর হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট। হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে ঐতিহাসিক যে ক্রমবিকাশ, রিমোট সেন্সিং কবে থেকে এটার আবির্ভাব হলো পৃথিবীতে, এবং কিভাবে মানুষ এটাকে কিভাবে ব্যবহার করা শুরু করলো, সেই হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত এটার যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, সেই বিষয়গুলো। তারপরে আছে স্যাটেলাইট রিমোট সেন্সিং ভিএস এরিয়াল ফটোগ্রাফ। দুই ধরনের, এখানে দুইটাই দুইটাই স্যাটেলাইট, বা আমরা যেটা বলি যে স্পেস ভিত্তিক। স্যাটেলাইটের থেকে রিমোট সেন্সিং এর থেকে আমরা বিভিন্ন ধরনের রিমোট সেন্সিং এর ডাটা পাই, আবার এরিয়াল ফটোগ্রাফি থেকেও আমরা ডাটা পাই। তো এখানে দুইটার সাথে কম্পেয়ার করার কথা বলা হয়েছে। স্যাটেলাইট সাধারণত একটু বেশি স্পেসের দিকে যায়। একটু বেশি স্পেস বলতে যে আর্থের সাথে, পৃথিবীর সাথে এটা সমানভাবে রোটেট হতে থাকে। আর এরিয়াল ফটোগ্রাফ যেটা, সেটা পার্থক্য হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ আমরা নির্দিষ্ট একটা এলাকার ড্রোন দিয়ে, অথবা ড্রোন দিয়ে, হেলিকপ্টার দিয়ে, অথবা কোনো প্লেন দিয়ে, বিমান দিয়ে আমরা যে ছবিগুলো, স্পেসের যে ছবিগুলো নেই, সেই ছবিগুলো। তো দুইটার সাথে ইয়ে অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো ছয়টা বা সাতটা ক্যাটাগরি দিক থেকে এটা আলোচনা করা যায়। আর লাস্টে আছে রিমোট সেন্সিং এর ধাপসমূহ বা স্টেজেস। স্টেজেস বলতে আমরা রিমোট সেন্সিং এর যে ডাটাগুলো পাই, প্রথমে যে র ডাটা পাই, সেই র ডাটা নিয়ে আমরা কি কাজ করি, লাস্টে যে আমাদের ফাইন্ডিংসটা কি, আমরা যে কাজগুলো করি। আহ একটু মিউট করে রাখো। উম উম উমে একটু মিউট করে রাখা, হ্যাঁ, থ্যাংক ইউ। রিমোট সেন্সিং এর যে ধাপগুলো, ধাপগুলো বলতে যে স্টেজেস, ভিন্ন ভিন্ন স্টেজে আমরা কাজ করার পর লাস্টে যে ফাইন্ডিংস গুলো পাই, সেই ফাইন্ডিংস গুলো আমরা আমাদের পলিসি মেকারদেরকে আমরা এগুলো সাবমিট করি। পলিসি মেকাররা পরবর্তীতে বিভিন্ন ধরনের তারা ডিসিশন নিয়ে থাকে। তো রিমোট সেন্সিং এর প্রথমে র ডাটা পাওয়ার পর একেবারে ফাইনাল স্টেজে যে কাজগুলো করা হয়, এটাকে ছয়টা এবং ছটা থেকে সাতটা ধাপে আমরা ভাগ করতে পারি। এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো। তো এখানে যেটা দাঁড়ায়, একটু আগে যেটা বলছিলাম, যে কনসাইজ করলে প্রশ্নগুলো সাধারণত এরকম আসে যে রিমোট সেন্সিং কি, কাকে বলে, সংজ্ঞা, রিমোট সেন্সিং এর ক্রমবিকাশ, রিমোট সেন্সিং এর পরিধি ও প্রয়োগ আলোচনা করো। এগুলো গত 2 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি, তোমাদের সাধারণত কোশ্চেনের ধারাগুলো এরকমই থাকে। তো এই চ্যাপ্টার থেকে আমি সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর আমি চেষ্টা করব তোমাদেরকে একটা টেক্সট ম্যাটেরিয়াল দেওয়ার। আহ, যদিও এগুলো আমার আলোচনার ভিতরেই থাকবে, তারপরেও আমি একটা কনসাইজ করে মোটামুটি একটু গুছিয়ে তোমাদেরকে একটা টেক্সট ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমরা শুরু করি রিমোট সেন্সিং এর সংজ্ঞা দিয়ে। রিমোট সেন্সিং এর সংজ্ঞা কি? রিমোট সেন্সিং এর সংজ্ঞা অনেকভাবে দেওয়া যেতে পারে। সাধারণত আমরা বাসাতে যে রিমোট ইউজ করি, রিমোট, টিভি রিমোট আমরা ইউজ করে চ্যানেল চেঞ্জ করি, এটা দিয়েই উম, আলোচনা করা যেতে পারে। রিমোটটা কি? রিমোটটা হচ্ছে যে আমি টিভিতে ওখানে যে কোনো বাটন বাটন প্রেস না করেই আমি রিমোটের বাটন দিয়ে আমি বাটন প্রেস করে চ্যানেলগুলো চেঞ্জ করছি। ঠিক একইভাবে রিমোট সেন্সিং এর ক্ষেত্রেও এটাই হয়। এটা যদি আমরা ওয়াইড সেন্সে যদি আমরা চিন্তা করি, যে রিমোট, যে আমরা পৃথিবীতে বসে যদি আমরা স্যাটেলাইটের সাথে কানেকশন, স্যাটেলাইটের যে যে সেন্সিং গুলো আমরা নিব, রিমোটের মাধ্যমে যে নিব, এটাকেই মূলত রিমোট সেন্সিং এর কথা বলা হয়েছে। তো এখানে কিছু সংজ্ঞা আমি কোট করে রেখেছি। তার ভিতর থেকে কয়েকটা সংজ্ঞা, দুইটা বা তিনটা সংজ্ঞা যদি তোমরা মুখস্থ করো, তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন দেখলাম, কোশ্চেনের তোমাদের নাম্বার 6 নাম্বার। তো 6 নাম্বারের ভিতরে দুইটা কোশ্চেন দেওয়া হয়। তো দুইটা কোশ্চেনে, একটা কোশ্চেনে 3 নাম্বার, একটা কোশ্চেনে 3 নাম্বার। তো 3 নাম্বার একটা কোশ্চেনের জন্য তোমার নিশ্চয়ই 5 পাতা বা 6 পাতা পরীক্ষার খাতায় এত বেশি তোমার বিস্তারিত লেখার দরকার নেই। তুমি কনসাইজ করে এখানে যে সংজ্ঞাগুলো আমি আলোচনা করব, তার ভিতর থেকে দুইটা বা তিনটা সংজ্ঞা, এবং লাস্টে
সামারি করে একটা সারাংশের মতো করে যে সর্বজন গ্রহণযোগ্য যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা তুমি তোমার মতো করে যদি উপস্থাপন করো, তাহলে এখান থেকে তুমি একটা ভালো নাম্বার পাবা আশা করি। তো সর্বজন স্বীকৃত সংজ্ঞা এখানে যেটা বলেছি আমি, কোনো বস্তুর সাথে বা কোনো বাহ্যিক সম্পর্ক না রেখে বা সংস্পর্শে না যে উক্ত বস্তুর সম্পর্কে তথ্য সংগ্রহ করা ও মূল্যায়ন করাই হলো রিমোট সেন্সিং। একটু আগে যেটা আলোচনা করছিলাম যে আমরা টিভির কাছে না যে রিমোট দিয়েই, রিমোটের বাটন প্রেস করেই আমরা টিভির চ্যানেলগুলো চেঞ্জ করছি, ঠিক একইভাবে যদি আমরা পৃথিবীতে থেকে স্যাটেলাইটের সাথে যে কমিউনিকেশন গুলো আমরা করব, এই রিমোট সেন্সিং এর মাধ্যমেই আমরা এই কমিউনিকেশন গুলো করতে পারি। আচ্ছা, তো রিমোট সেন্সিং এ কিভাবে কাজ করে? রিমোট সেন্সিং কাজ করে এখানে সাধারণত চারটা এখানে ধাপ আমি উল্লেখ করেছি। মূল বিষয় হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা নিয়ে আলোচনা করা হয় রিমোট সেন্সিং এ। রিমোট সেন্সিং এর সাথে সম্পর্কযুক্ত চারটি বিষয় হলো দৃশ্যমান আলো, অবলোহিত ইনফ্রারেড বা যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে তাপীয় বা থার্মাল বিকিরণ, আর রাডার এবং ক্ষুদ্র তরঙ্গ, এবং সর্বশেষ যেটা আছে লেজার রশ্মি। তোমরা অনেকেই লেজার রশ্মি সম্পর্কে তোমাদের সাথে অনেকের সাথেই পরিচয় আছে। তোমরা রাস্তাতেও দেখো অনেক সময় যারা ট্রাফিক কন্ট্রোল করে, তারা লাইটের মতো করে লেজার রশ্মি দিয়ে তারা ইদানিং যেটা দেখা যাচ্ছে এই কাজগুলো করে। এছাড়াও বিভিন্ন ধরনের বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে লেজার রশ্মির যে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন দেখানো হয়, সেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে তারা ওইভাবে উদযাপন করে। তো লেজার রশ্মিতে কিন্তু আমরা রিমোট সেন্সিং এর অন্যতম একটা আহ উম, কি বলবো, যে এসেন্সিয়াল একটা এলিমেন্ট কিন্তু রিমোট সেন্সিং এর। তো এই চারটা বিষয় নিয়েই মূলত আলোচনা করা হয় রিমোট সেন্সিং এ। আচ্ছা, এরপরে রিমোট সেন্সিং এর যে মূল উপাদানগুলো কি? যদিও এখানে তোমাদের পরীক্ষার কোশ্চেনের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু কোশ্চেনের সাথে সংশ্লিষ্ট না হলেও বেসিক যে বিষয়গুলো, অ্যাজ জিওগ্রাফি স্টুডেন্ট হিসাবে তোমার যে বেসিক যে বিষয়গুলো রিমোট সেন্সিং এর, এই বিষয়গুলো তোমার জানা উচিত বলে আমি মনে করি। সেই জন্য আমি এই বিষয়গুলো রেখেছি। যেমন রিমোট সেন্সিং এর মূল উপাদান রিমোট সেন্সিং এর মূল উপাদান এই তিনটা বিষয়। এগুলো, এই বেসিক বিষয়গুলো যদি জানো পরবর্তীতে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এবং কালকে যেটা বলছিলাম যে ফার্দার যদি তোমরা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চাও রিমোট সেন্সিং বা জিআইএস ফিল্ডে, তাহলে হয়তো পরবর্তীতে তোমাদের এই থিওরিটিক্যাল বিষয়গুলো আরো অনেক ভালো কাজ দিবে। তো রিমোট সেন্সিং এর মূল উপাদান, এখানে তিনটা উপাদানের কথা বলা হয়েছে। যে তথ্যের প্রথমত হচ্ছে তথ্যের উৎস। তথ্যের উৎসকে আমরা দুইটা উৎস হিসাবে ভাগ করি। একটা হচ্ছে যে প্রাকৃতিক উৎস, যেমন সূর্যের আলো থেকে আমরা প্রাকৃতিক উৎস থেকে আলো পেয়ে থাকি। এই সূর্যের আলোর মাধ্যমেই কিন্তু আমরা রিমোট সেন্সিংকেই আমরা সূর্যের আলোকে অন্যতম মেইন কম্পোনেন্ট হিসেবে আমরা ধরে থাকি। আর দুই নম্বর বা আহ, তথ্যের উৎস, দুই নম্বর আছে কৃত্রিম উৎস, সেটাকে আমরা যেটা বলি লেজার বা রাডার সিগন্যাল। দুই নম্বর আছে সেন্সর ডিভাইস বা তড়িৎ চৌম্বক তরঙ্গ ধারণ করে, যেমন স্যাটেলাইট ক্যামেরা বা থার্মাল ইমেজার। তিন নম্বর ডাটা প্রক্রিয়াকরণ, সংগৃহীত তথ্য ও ছবি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এই তিনটা উপাদানকেই, আহ, অনেকগুলো উপাদান আছে, এর বাইরেও আরো অনেক উপাদান আছে, কিন্তু এই তিনটা উপাদানকেই মুখ্য উপাদান হিসাবেই সাধারণত স্বীকৃত রিমোট সেন্সিং এ। আচ্ছা, এরপরে আছে রিমোট সেন্সিং এর যে বিভিন্ন আহ ধরন, বা আমরা যেটাকে বলি যে ক্লাসিফিকেশন। কোন কোন ধরনের রিমোট সেন্সিং আছে? তো দুই ধরনের, এটাকে সামারি করলে দুই ধরনের, দুইটা রিমোট সেন্সিং এর ভিতরে দুই ধরনের ক্লাসিফিকেশনের ভিতরে নিয়ে আসা যায়। একটা হচ্ছে যে প্যাসিভ রিমোট সেন্সিং। প্যাসিভ রিমোট সেন্সিং এর ভিতরে সূর্যের আলো, প্রাকৃতিক উৎস থেকে আসা তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয়। এটাকে আমরা প্যাসিভ রিমোট সেন্সিং বলছি। সূর্যের আলোর সাথে আবার স্যাটেলাইটের যে ইমাজিং যেটা আছে, সেটাকেও আমরা প্যাসিভ রিমোট সেন্সিং এর এই ক্লাসিফিকেশনের ভিতরে ধরি। অ্যাক্টিভ রিমোট সেন্সিং এর ভিতরে নিজে তরঙ্গ তৈরি করে তা বস্তুর সাথে প্রতিফলিত হয়ে ফিরে আসার পর সেই প্রতিফলন আবার বিশ্লেষণ করা হয়। যেমন রাডার এবং লিডার, এর মাধ্যমে যেটা হয় যে তরঙ্গ নিজে তৈরি করে এবং সেই তরঙ্গ আবার রিফ্লেক্ট হয়ে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসে। এটা হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং। তো রিমোট সেন্সিং এর ধরন দুই ধরনের, ধরনের কথা মনে রাখবে তোমরা। আর উপাদানের ভিতরে তিনটা উপাদানের কথা মনে রাখবে। আচ্ছা, এরপরে মূল সংজ্ঞাতেই আমরা যাই। রিমোট সেন্সিং এর এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, রিমোট সেন্সিং এর যে মূল সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা আছে, অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। তো রিমোট সেন্সিং হলো এমন একটি প্রক্রিয়া, এখন মূলত তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়, পরীক্ষায় যে পাশ করা সংক্রান্ত বিষয়। কারণ তোমাদের রিমোট সেন্সিং এর সংজ্ঞা মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার খাতায় যদি রিমোট সেন্সিং এর সংজ্ঞা আসে, তাহলে তো তোমাকে অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে। তো এখানে আমি কিছু সংজ্ঞা রেখেছি তোমাদের জন্য। এক নম্বর হচ্ছে রিমোট সেন্সিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আহ, দূর সরি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। দূরে দূরে সরাসরি সংস্পর্শে না গিয়ে থেকে কোনো বস্তু বা এলাকার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এখানে ভাষাগত একটু অমিল হয়ে গেছে। আহ, যে যেটা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিমোট সেন্সিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দূরে থেকে কোনো বস্তুর সংস্পর্শে না যে ওই বস্তু বা এলাকার বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়, সেটাকে বলা হয়েছে যে প্রথম সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞা, রিমোট সেন্সিং হলো তড়িৎ চৌম্বক তরঙ্গের সাহায্যে পৃথিবীর পৃষ্ঠ
বা অন্য বস্তু থেকে প্রতিফলিত বা নির্গত শক্তির ধারণ এবং তা বিশ্লেষণের একটি প্রক্রিয়া। আরেকটা সঙ্গে আসছে স্যাটেলাইট, ড্রোন ও অন্যান্য সেন্সরের মাধ্যমে তথ্য, ছবি সংগ্রহের পদ্ধতিকে রিমোট সেন্সিং বলা হয়, যা পরবর্তীতে মানচিত্র বা পরিবেশিক মডেল তৈরিতে ব্যবহৃত হয়। এই 3 নম্বর সংজ্ঞাটা আমাদের জিওগ্রাফারদের জন্য অবশ্যই প্রযোজ্য, এবং আমরা সাধারণত এই 3 নম্বর সংজ্ঞার আলোকেই পড়ে থাকি। রিমোট সেন্সিং শুধুমাত্র জিওগ্রাফারদের না, রিমোট সেন্সিং কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের লোকজনও প্রচুর ব্যবহার করছে, এবং বিভিন্ন ধরনের রিসার্চের কাজে খুব ব্যবহার করা হয় বর্তমানে। শুধু রিসার্চের কাজে না, আরো বেশ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো আমরা পরবর্তীতে দেখবো, যে বিভিন্ন যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেগুলো আজকের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, 4 নম্বর সংজ্ঞা হচ্ছে রিমোট সেন্সিং হলো একটি কৌশল যা ভূমি ব্যবস্থাপনা, আবহাওয়ার পূর্বাভাস এবং প্রাকৃতিক সম্পদের মূল্যায়নের জন্য দূর থেকে ডাটা সংগ্রহ ও বিশ্লেষণে ব্যবহৃত হয়। এটাও আমাদের জিওগ্রাফারদের সাথেই যায়, কারণ আমাদের জিওগ্রাফির যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু এই সংজ্ঞার আলোকেই কিন্তু আমরা কাজ করে থাকি। আচ্ছা, এরপরে রিমোট সেন্সিং বলতে বোঝায় প্রাকৃতিক বা কৃত্রিম তড়িৎ চুম্বক শক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানের বৈশিষ্ট্য নির্ধারণ ও মানচিত্রায়ন। এই যে সংজ্ঞাগুলো আমি যে সংজ্ঞাগুলো বললাম, এই সংজ্ঞাগুলো, এই পাঁচটা পাঁচটা যে সংজ্ঞা, পাঁচটা সংজ্ঞাকে পাঁচটা আহ পাঁচটা ফিল্ডের থেকে এই সংজ্ঞায়িত করা হয়েছে। আচ্ছা, এখানে যে পাঁচটা সংজ্ঞা আমি বলেছি, পাঁচটা সংজ্ঞার প্রথম সংজ্ঞা একটা সাধারণ সংজ্ঞা, দ্বিতীয় সংজ্ঞাটা তড়িৎ চুম্বক তরঙ্গ ভিত্তিক একটা সংজ্ঞা, আর 3 নাম্বার প্রযুক্তিগত সংজ্ঞা, যেটা স্যাটেলাইট, ড্রোন ও অন্যান্য সেন্সরের মাধ্যমে ছবি সংগ্রহ, যেটা আমি বলছি যে আমাদের জিওগ্রাফারদের জন্য এটা প্রযোজ্য। এটাকে আমরা প্রযুক্তিগত সংজ্ঞা হিসেবে সংজ্ঞায়িত করে থাকি। আর 4 নম্বর সংজ্ঞা যেটা, সেটা উদ্দেশ্য ভিত্তিক সংজ্ঞা। উদ্দেশ্য ভিত্তিক বলতে কি, যেমন স্পেসিফিক ফিল্ডে রিমোট সেন্সিং কে কিভাবে ব্যবহার করা হয়। স্পেসিফিক ফিল্ড বলতে এখানে ভূমি ব্যবস্থাপনা, ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট, তারপরে ওয়েদার নিয়ে যারা কাজ করে, আবহাওয়া নিয়ে যারা কাজ করে তাদের, তারপর প্রাকৃতিক সম্পদ মূল্যায়নের ক্ষেত্রে যারা কাজ করে তাদের। তো এটাকে আমরা বলছি যে উদ্দেশ্য ভিত্তিক, তাদের নিজস্ব যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্য ভিত্তিক সংজ্ঞা। আচ্ছা, এরপরে একাডেমিক সংজ্ঞা, লাস্টে যেটা, সেটা একাডেমিক সংজ্ঞা হিসেবে স্বীকৃত। রিমোট সেন্সিং বলতে বোঝায় প্রাকৃতিক বা কৃত্রিম তড়িৎ চৌম্বক শক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানের বৈশিষ্ট্য নির্ধারণ বা মানচিত্রায়ন, যেটা সর্বশেষ যে সংজ্ঞাটা যেটা বলেছি। আর এরপরে বেশ কিছু মনীষীদের কিছু সংজ্ঞা আছে, বেশ কিছু মনীষীদের এখানে। আচ্ছা, মনীষীদের সংজ্ঞার ভিতরে আহ প্রথমে আসছে কিয়ার লিলিসান ও কিয়ার যে সংজ্ঞায়িত করেছেন, সেই সংজ্ঞা তাদের মতে, লিলিসান ও কিয়ারের সংজ্ঞায় এখানে বলছে যে রিমোট সেন্সিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দূর থেকে তড়িৎ চুম্বক শক্তির সাহায্যে বস্তুর বৈশিষ্ট্য নির্ধারণ ও বিশ্লেষণ করা হয়। লিলিসান এবং কিয়ার তাদের সংজ্ঞায় এইভাবে সংজ্ঞায়িত করেছেন। 2 নম্বর জেনসন 2007 সালে তার এই সংজ্ঞাটা উনি প্রদান করেন। রিমোট সেন্সিং হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত বা তরঙ্গ, প্রতিফলিত বা নিগত তড়িৎ চৌম্বক তরঙ্গ ধারণ এবং সেগুলো বিশ্লেষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি। 3 নম্বর আসছে কারেন কারেন আরেকজন, যে রিমোট সেন্সিং এর একটা সংজ্ঞা দিয়েছেন। রিমোট সেন্সিং হলো তড়িৎ চৌম্বক শক্তি ব্যবহার করে পৃথিবীর কোনো বস্তুর আকার, বৈশিষ্ট্য এবং পরিবেশগত প্রভাব নির্ধারণের প্রক্রিয়া। 4 নম্বর পালোয়েল নামে একজন রিমোট সেন্সিং এর সংজ্ঞা দিয়েছেন। রিমোট সেন্সিং হলো সেন্সরের মাধ্যমে দূরবর্তী কোনো স্থানের বৈশিষ্ট্য চিহ্নিত করা এবং ডেটা বিশ্লেষণ করার বিজ্ঞান। আর সর্বশেষ 5 নম্বর একটা সংজ্ঞা দিয়েছে রিমোট সেন্সিং এর। রিমোট সেন্সিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবী ও বিশ্লেষণ করা হয়। তো এই 5টা সংজ্ঞা, পরের যে 5টা সংজ্ঞা, যে পাঁচটা পাঁচটা 10টা সংজ্ঞা আমি দিয়েছি, এই 10টা সংজ্ঞার ভিতরে অন্তত 3 থেকে 4টা সংজ্ঞা তোমরা মুখস্থ করে রাখবে, যাতে তোমরা তোমরা পরীক্ষার খাতায় খুব ভালোভাবে লিখতে পারো। আর এখানে নিচের যে 5টা সংজ্ঞা, তাদের নাম উল্লেখ করে যদি তুমি সংজ্ঞাটা পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে যারা পরীক্ষক, যারা খাতা মূল্যায়ন করবেন, তাদের তাদের কাছে তোমার একটা ভালো একটা ইমপ্রেশন কাজ করবে এবং তুমি একটা ভালো নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবা, আমার বিশ্বাস। আচ্ছা, এরপরে রিমোট সেন্সিং এর পরিধি নিয়ে আমি আলোচনা করব। রিমোট সেন্সিং এর পরিধি, রিমোট সেন্সিং এর পরিধি বলতে সাধারণত অন্যান্য ডিসিপ্লিনের মতো বা অন্যান্য সাবজেক্টের যে কোনো কোর্সের একটা, বা প্রথম যে চ্যাপ্টার গুলো থাকে সেই চ্যাপ্টারের ভিতরে পরিধি, বিষয়বস্তু, এসব বিষয় থাকে। তো রিমোট সেন্সিং এর এখানে পরিধি বলতে যেটা বোঝানো হয়েছে যে রিমোট সেন্সিং কোন কোন ফিল্ডে, কোন কোন কাজে ব্যবহার করা হয় রিমোট সেন্সিং। তো এখানে আমি 6টা বা 7টা, আমি 10টা ক্যাটাগরি এখানে আইডেন্টিফাই করেছি। 10টা ক্যাটাগরির ভিতরে প্রথমে আছে যে আহ, পরিবেশিক পরিবেশগত পর্যবেক্ষণের ক্ষেত্রে, পরিবেশগত পর্যবেক্ষণের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে যেমন আহ যেটাকে আমরা ইংরেজিতে বলি এফরেস্টেশন বা ডিফরেস্টেশন, বন উজাড় হওয়া, নতুন করে কোথাও বনায়ন হওয়া, এসব বিষয় এসব বিষয় আলোচনা করা হয় রিমোট সেন্সিং এর মাধ্যমে। আবার পরিবেশিক বিষয় যেমন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি, বরফ গলা এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু রিমোট সেন্সিং এর মাধ্যমেই আমরা পর্যবেক্ষণ করি। দূষণ পর্যবেক্ষণ, বায়ুমণ্ডল এবং জল দূষণের শনাক্তকরণে আহ রিমোট সেন্সিং ব্যবহার করা হয়। তো রিমোট সেন্সিং এর পরিধির ভিতরে পরিবেশগত যে পর্যবেক্ষণ, তার ভিতরে এই তিন ধরনের ক্যাটাগরিকে আমি আইডেন্টিফাই করেছি। এছাড়া আরো অসংখ্য ক্যাটাগরি আছে, কিন্তু তোমাদের একাডেমিক বিষয়, এখন যেহেতু একাডেমিক বিষয় এবং খুব বেশি লার্জ স্কেলে তোমাদের এই মুহূর্তে তোমাদের লার্জ স্কেলে জানতে গেলে দেখা যাবে যে তোমার যে মূল যে গোলটা, সেই গোলটা থেকে তুমি হয়তো পিছায় পড়বে। সেজন্য আমি অত বেশি ক্যাটাগরি গুলো এখানে উল্লেখ করছি না। 2 নাম্বার, কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে রিমোট সেন্সিং এর ব্যবহার ব্যাপক। তার ভিতরে অন্যতম 1 নম্বর আসে যে ফসলের অবস্থা নিরীক্ষণ। ফসলের অবস্থা নিরীক্ষণ ফসলের স্বাস্থ্য, পুষ্টি এবং রোগ নির্ণয়ে কার্যকর। বর্তমানে আগে যেরকম দেখতাম যে আমাদের কৃষিক্ষেত্রে অনেক ফলন কমে যেত, আহ, বর্তমানে কিন্তু ফলন অনেক বেড়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট জমিতে যে সময় কখন সার দিতে হবে, জমির উর্বরতা কিভাবে নির্ণয় করতে হবে, এবং পোকামাকড় বা কীটনাশক, আহ, পোকামাকড়ের আক্রমণ থেকে কখন এগুলোকে কীটনাশক দিতে হবে, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করার ক্ষেত্রেও কিন্তু আমরা কৃষিক্ষেত্রে রিমোট সেন্সিং ব্যবহার করতে পারি। এসিআই যে কোম্পানি, বাংলাদেশে এসিআই কোম্পানি, তারা রিমোট সেন্সিং এর একটা খুব ভালো অ্যাপ্লিকেশন তারা করেছে, এবং ধানের আহ, ধান উৎপাদনের ক্ষেত্রে তারা এগুলো ব্যবহার করে, আমি যতদূর জানি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি জেনেছি। 3 নাম্বার, ভূতত্ত্ব ও খনিজ সম্পদ অনুসন্ধান। ভূতত্ত্ব এবং খনিজ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে রিমোট সেন্সিং কোন কোন ধরনের কাজ করতে পারে বা কাজ করে? খনিজ সম্পদ অনুসন্ধানে যেমন স্যাটেলাইট ডেটা ব্যবহার করে তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়। 2 নাম্বার, ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু রিমোট সেন্সিং এর ডাটা দিয়ে ইদানিং কিছু কিছু ক্ষেত্রে এগুলো মানচিত্রায়ন করা হয়, এবং তার মাধ্যমে আমরা ভূমিকম্প প্রবণ যে এলাকাগুলো, সেই এলাকাগুলো আমরা আইডেন্টিফাই করে থাকি। 3 নাম্বার, পাথরের গঠন বিশ্লেষণ। ভূগর্ভস্থ পাথরের ধরন এবং তার প্রকৃতি নির্ধারণ করার ক্ষেত্রেও আমরা এই রিমোট সেন্সিং এর ডাটাগুলো ব্যবহার করে থাকি। তাহলে এই ক্যাটাগরির ভিতরে এই 3 ধরনের ক্যাটাগরিকেই মূলত প্রথম সারির দিকে বলা হয়। এছাড়াও আরো অসংখ্য আহ, বিষয়গুলো আছে যে সব ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং ব্যবহার করে থাকি। 4 নাম্বার, জলবিজ্ঞান বা যেটাকে ওয়াটার বডি আমরা বলি। ওয়াটার ওয়াটার বডির ক্ষেত্রে বা পানি সম্পদের ক্ষেত্রে রিমোট সেন্সিং কিভাবে ব্যবহার করা হয়? পানি সম্পদের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে বন্যার পূর্বাভাস। বন্যার পূর্বাভাস আগে যেরকম হতো, যা আগে বন্যার পূর্বাভাস সঠিকভাবে দেওয়া সম্ভব হতো না, কিন্তু ইদানিং বন্যার পূর্বাভাস খুব ভালোভাবে দেওয়া সম্ভব হয়। এবং যারা নিচের দিকে থাকে, যেমন হিমালয় পর্বত থেকে যে পানির ফ্লোটা আসছে, সেই ফ্লোটার পরিমাণ কেমন হবে এবং কোন কোন এলাকা প্লাবিত হবে, সেই বিষয়গুলো কিন্তু এই পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু আগে থেকে ওয়ার্নিং দেওয়া যায়। যার ফলে হয় কি যে অনেক, আমরা তো প্রতিরোধ করতে পারবো না, যেটাকে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা বলি যে আমরা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা যাতে কমাইতে পারি, সেই ওয়ার্নিং গুলো আগে থেকে দেওয়া সম্ভব হয়। 2 নাম্বার, ভূগর্ভস্থ পানি চিহ্নিতকরণ। ভূগর্ভস্থ পানির উৎস এবং তার স্তর নির্ধারণের ক্ষেত্রেও রিমোট সেন্সিং এর ডাটা ব্যবহার করা হয়। 3 নাম্বার, জলাশয় পর্যবেক্ষণ। সাধারণত নদী, হ্রদ এবং জলাধারের আয়তন ও গুণগত মান বিশ্লেষণের ক্ষেত্রেও রিমোট সেন্সিং ডাটা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে জলবিজ্ঞান বা ওয়াটার বডির ক্ষেত্রে বা ওয়াটার রিসোর্সের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং এর ডাটাগুলো এভাবে ব্যবহার করে থাকি। 5 নাম্বার, আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস। আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাসের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিমোট সেন্সিং এর ডাটাগুলো সাধারণত ব্যবহার করা হয়? 1 নম্বর আসে, প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, ঘূর্ণিঝড় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের জন্য আমরা স্যাটেলাইটের ডাটা ব্যবহার করে ঘূর্ণিঝড়ে, যেমন ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি, গতিপথ, এগুলো আমরা বিশ্লেষণ করতে পারি। তার ফলে হয় কি, ওই একই কথা একটু আগে যেটা বললাম, যে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা একটু কমাইতে পারি। যার ফলে হয় কি যে জানমালের কিছুটা হয়তো নিরাপত্তা দেওয়া সম্ভব হয়। পরের পয়েন্ট আসে মেঘের গঠন ও বৃষ্টিপাতের বিশ্লেষণ। এরিয়াল ফটোগ্রাফির মাধ্যমে আমরা আহ, এগুলো আমরা বিশ্লেষণ করতে পারি। তাপমাত্রা বিশ্লেষণ, ডবল ডবল আছে মনে হয় কারণ। তাপমাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের যে পর্যবেক্ষণগুলো, এগুলো আমরা রিমোট সেন্সিং ডাটার মাধ্যমেও আমরা ব্যবহার করে থাকি। এরপরে 6 নম্বর পয়েন্টে যেটা আসে, নগর পরিকল্পনা ও ভূমি ব্যবহার। ভূমি ব্যবহারে আমরা রিমোট সেন্সিং এর ডাটা খুব ভালোভাবে ব্যবহার করি। আর নগর পরিকল্পনার ক্ষেত্রে তো অবশ্যই শহরের সম্প্রসারণ বা উন্নয়নের যে পর্যবেক্ষণ, সেগুলো পরিকল্পনা করা এবং সেগুলোকে নতুন 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 ক্ষেত্রগুলো তৈরি করা, নতুন নতুন ভূমিকে নগর পরিকল্পনার ভেতরে নিয়ে আসা, সেসব ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং এর ডাটাগুলো ব্যবহার করতে পারি। পরিকল্পিত নগরায়ণ ক্ষেত্রেও আমরা রিমোট সেন্সিং এর ডাটা ব্যবহার করতে পারি। ভবিষ্যতের অবকাঠামো উন্নয়নের জন্য ভূমি ব্যবহারের মানচিত্র তৈরি করতে পারি। একটা প্ল্যান একটা প্ল্যান ওয়াইজ যদি কোনো একটা নগর পরিকল্পনা করা হয়, তাহলে দেখা যায় যে সেখানে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আগে থেকে প্রি ডিফাইন করা থাকে। যার ফলে হয় কি যে নাগরিক সুযোগ সুবিধাগুলো ওই এলাকার বা ওই শহরের
লোকজন সহজে পেতে পারে। না হলে হয়তো নগর পরিকল্পনায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। তো এই ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং এর ডাটাগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। অবৈধ ভূমি দখল নির্ধারণের ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে অবৈধ নির্মাণ চিহ্নিত করা সম্ভব। হয়তো দেখা গেল যে আমাদের ঢাকা শহরের ক্ষেত্রে যেটা হয় যে বুড়িগঙ্গা নদীতে অবৈধভাবে দখল আছে। সেখানে সরকারি কোনো প্রতিষ্ঠান যে সেখানে অবৈধ প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে আবার নতুন করে ডিমার্কেশন লাইন তৈরি করে দিয়ে আসলো। তারপরে আবার কিছুদিন পরে যারা দুর্বৃত্ত শ্রেণীর, তারা হয়তো ওটাকে ভেঙে আবার তাদের মতো করে তারা তৈরি করলো। এই বিষয়গুলো কিন্তু আমরা রিমোট সেন্সিং এর মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ করতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বা কেন ঘটছে। এরপরে 7 নম্বর হচ্ছে সমুদ্র বিজ্ঞান বা যেটা ওশানোগ্রাফির ক্ষেত্রে আমরা বেশ ভালো রিমোট সেন্সিং এর ব্যবহার দেখে থাকি। সমুদ্র ও মহাসাগরের সম্পর্কিত গবেষণায় রিমোট সেন্সিং এর ব্যাপক ব্যবহার রয়েছে। এর ভিতরে 1 নম্বর আছে যে বরফ গলা পর্যবেক্ষণ। মেরু অঞ্চলে বরফ গলার হার নির্ধারণ করা যায়। মেরু অঞ্চলে বরফ গলার পরিমাণ সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণে বরফ গলে থাকে, কিন্তু সেটার পরিমাণ তো যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে তোমরা জানো, যেহেতু ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে যদি বরফের পরিমাণ বেশি গলতে থাকে, তাহলে এর ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় কিন্তু দেখা দেয়। বিভিন্ন উপত্যকা অঞ্চল যেগুলোতে আছে, লোল্যান্ড যেসব এলাকায় আছে, সেখানে কিন্তু প্লাবিত হয় এবং বন্যার সৃষ্টি করে। 2 নম্বর সমুদ্রের বাস্তু সংস্থান বা ইকোলজি, যেটা সেক্ষেত্রেও কিন্তু রিমোট সেন্সিং এর ডাটা ব্যবহার করা হয়। সমুদ্রের প্রাণীর যে আবাসস্থল বিশ্লেষণের, সমুদ্রের বিভিন্ন ধরনের ফ্লোরা ফোনা থাকে, এইগুলোর যে বিভিন্ন ধরনের আবাসস্থল, তাদের নিজস্ব যে আবাসস্থল গুলো আছে, সেগুলো কিন্তু রিমোট সেন্সিং ডাটার মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব হয়। এছাড়া যারা ফিশিং এর ক্ষেত্রে মাছ ধরা এলাকা নির্ধারণ, যারা ফিশিং এর ক্ষেত্রে যারা কাজ করে, যাদের জেলে বা এই শ্রেণী যারা আছে, তাদের উষ্ণ ও ঠান্ডা স্রোতের উপর ভিত্তি করে কোন কোন এলাকাতে বেশি পরিমাণ মাছ শিকার করা সম্ভব, এগুলো কিন্তু আইডেন্টিফাই করে তাদেরকে এই তথ্যগুলো দেওয়া যায়, এবং যার ফলে দেখা যায় যে তারা তাদের কাজগুলো খুব সহজভাবে করতে পারে। 8 নম্বর প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আমরা কিভাবে রিমোট সেন্সিং ব্যবহার করি। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রিমোট সেন্সিং অপরিহার্য একটা বিষয়। শুধু রিমোট সেন্সিং না, এটার সাথে জিআইএস এবং রিমোট সেন্সিং বেশ কিছু বেশ কিছুকাল আগের থেকেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের থেকেই কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে কিন্তু স্বীকৃত। রিমোট সেন্সিং এবং জিআইএস দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃত। তারপরে এই জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে সীমান্তের যে পর্যবেক্ষণ, সেগুলো আমরা স্যাটেলাইটের চিত্রের মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পারি। ঘরে বসেই বা আমরা অফিসে বসেই কিন্তু এই পর্যবেক্ষণগুলো আমরা করতে পারি। গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারি আমরা এর মাধ্যমে, রিমোট সেন্সিং ডাটার মাধ্যমে। দুর্ঘটনার পরিমাণ বিশ্লেষণ করা, যেটা একটু আগে আলোচনা হয়ে গেছে, যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা ও অন্য দুর্যোগের যে সামরিক পরিকল্পনার ক্ষেত্রে কিভাবে এগুলো ব্যবহার করা যায়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু রিমোট সেন্সিং এর ডাটা ব্যবহার করা যায়। এরপরে 9 নম্বর আছে প্রতিরক্ষা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ডিজাস্টার ম্যানেজমেন্টের এর আগে ছোট ছোট আকারে কয়েকটা ক্ষেত্রে আলোচনা করেছি। তারপরে স্পেসিফিক ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেগুলো আমরা রিমোট সেন্সিং এর ডাটা ইউজ করে থাকি, 1 নম্বরে আসে ভূমিধস পর্যবেক্ষণ, ল্যান্ডস্লাইড যেটা বলা হয়। তোমরা জানো যে বর্ষার সিজনে মাঝে মাঝে আমাদের পাহাড়ি এলাকায়, সিলেটে এবং পার্বত্য চট্টগ্রামে প্রায় এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই বিষয়গুলো আমরা, ভূমিধস প্রবণ এলাকা চিহ্নিতকরণ আমরা এই রিমোট সেন্সিং ডাটার মাধ্যমে আমরা করে থাকি। তারপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পূর্বাভাস দেওয়া, আগ্নেয়গিরি কার্যকলাপগুলো পর্যবেক্ষণ করে এর পূর্বাভাস দেওয়া, আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব হয় রিমোট সেন্সিং ডাটার মাধ্যমে। আর প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও দুর্যোগ পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা মানচিত্রায়নও কিন্তু রিমোট সেন্সিং ডাটার মাধ্যমে করা সম্ভব। আর সর্বশেষ এই পরিধির ভিতরে সর্বশেষ যেটা আমি আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে তো রিমোট সেন্সিং এর ব্যাপক প্রয়োগ। আমরা যেটা জানি যে মহাকাশ গবেষণায় গ্রহ ও উপগ্রহগুলোর বিভিন্ন ধরনের গতিবিধি পর্যবেক্ষণ এবং তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণের ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং এর ডাটা ইউজ করি। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে রিমোট সেন্সিং এর ডাটা। ভূতাত্ত্বিক মানচিত্রায়ন, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ধরনের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য এবং ফিজিওগ্রাফিক যে নেচারগুলো, সেই নেচারগুলো আমরা রিমোট সেন্সিং এর ডাটার মাধ্যমে আমরা সাধারণত আইডেন্টিফাই করে থাকি। তো রিমোট সেন্সিং এর এই পরিধি বিভিন্ন খাতে ব্যাপকভাবে এবং আধুনিক যুগের একটি অপরিহার্য প্রযুক্তি হিসেবে স্বীকৃত। যদিও শুধুমাত্র আহ, আমরা যে জিওগ্রাফাররাই রিমোট সেন্সিং এর ডাটা ব্যবহার করে তা না। বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন যারা রিসার্চার আছে, একাডেমিক যারা আছে, স্টুডেন্ট, টিচার, বিভিন্ন ধরনের লোকজন কিন্তু রিমোট সেন্সিং এর ডাটাগুলো ব্যাপক ব্যবহার তারা করে থাকে। তো এই মোটামুটি রিমোট সেন্সিং এর পরিধি আমি এখানে পয়েন্ট আকারে আলোচনা করেছি। তবে আমি তোমাদেরকে টেক্সট দিয়ে দিব, এগুলো প্রত্যেকটার ছোট আকারে কিছু কিছু টেক্সট দিয়ে দিব, যেগুলো তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য ভালো হবে আশা করি। এরপরে আমি আমি আসি রিমোট সেন্সিং এর ঐতিহাসিক যে ক্রমবিকাশ, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট তো ব্যাপক। ব্যাপক বলতে যে রিমোট সেন্সিং কবে থেকে শুরু হয়েছে, রিমোট সেন্সিং এর এই কাজগুলো কোন মাধ্যমের থেকে পৃথিবীতে প্রথম কাজ শুরু করে, তারপরে বর্তমান পর্যন্ত।
তো সেই ইতিহাস যদি আমরা বুঝতে যাই, তাহলে প্রথমেই আসে আমাদের 1038 সালের প্রথমে আল হাসিন নামে একজন ক্যামেরা ক্যামেরার অবস্কিউর বা ছায়া যন্ত্র সম্পর্কে একটা ধারণা দেন। তারপরে এই পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে একটু গ্রাউন্ড আউট করা হয়, এবং যারা আহ, এই বিষয়ে যারা চিন্তা করে তাদের ভিতরে এই রিমোট সেন্সিং এর বিষয়গুলো নিয়ে তাদের আলোচনার ভিতরে আসে, এবং তারা বিভিন্ন ধরনের গবেষণা শুরু করে। পরবর্তীতে আস্তে 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 এই বর্তমান যুগ পর্যন্ত এটার ধারাবাহিক আস্তে 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 ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে। তো এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যে ক্যামেরার যুগ, আর দুই নম্বর হচ্ছে এরিয়াল ফটোগ্রাফির যুগ, আর তিন নাম্বার স্যাটেলাইট ইমেজের যুগ, বা বর্তমান যে যুগ, যে যুগে আমরা বসবাস করছি। তো প্রথম ক্যাটাগরি যেটা ক্যামেরার যুগ, ক্যামেরার যুগ বলতে প্রথমে যে সময় ক্যামেরা আবিষ্কৃত হয়েছিল, সেই ক্যামেরার যুগে বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে যে বিভিন্ন ধরনের ডাটাগুলো ক্যাপচার করা হতো, সেই যুগের কথা এখানে বলা হয়েছে। সেই যুগগুলো খুব বেশি দিন আগের কথা না, 200 বছর আগের কথা। 1840 সাল পর্যন্ত এই ক্যামেরার যুগ ছিল। 1840 সালের পরে আরো কিছুদিন ছিল এরিয়াল ফটোগ্রাফির যুগটা। আমরা মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের আগের 1910 সালের পরে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই সময়কালেই মূলত আমরা এরিয়াল ফটোগ্রাফির যুগ হিসেবে ধরে নিই। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান সময়কাল পর্যন্ত এই সময়কালকে আমরা বলি স্যাটেলাইট ইমেজের যুগ। তো এখানে তিনটা বিষয় আসছে, একটা হচ্ছে যে ক্যামেরা, দুই নম্বর এরিয়াল ফটোগ্রাফ, আর তিন নম্বর হচ্ছে স্যাটেলাইট ইমেজ। এখানে স্যাটেলাইট ইমেজ এবং এরিয়াল ফটোগ্রাফ দুইটার একটা পার্থক্য, তুলনামূলক একটা আলোচনা আছে। এই লেকচারের আমার লাস্টের দিকে আরেকটা আলোচনা আছে, সেই জন্য এগুলো নিয়ে এখন আর বিস্তারিত আলোচনা করছি না, ওখানে বিস্তারিত আলোচনা করবো। এরিয়াল ফটোগ্রাফ, সরি, এরিয়াল ফটোগ্রাফ 1910 সালে বিমানের সাহায্যে আকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের প্রথম ধারণা পরিষ্কার হয়ে ওঠে। তো আমরা জানি যে বিমান আবিষ্কৃত হয় বেশি দিন না। তো বিমানের থেকে যে ছবি তোলা শুরু হয়, সেই ছবি তোলার মাধ্যমে বিমান প্রযুক্তির ব্যবহার করে পৃথিবী ও আকাশের চিত্রগ্রহণের কাজটি সেই সময় সম্ভব হয়। কারণ শুধু বিমান আবিষ্কার না, বিমানের থেকেও যে নিচে যে গ্রাউন্ডের ছবি তোলা যায়, সেইগুলো বিমান আবিষ্কারের পর পরেই কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে চলে আসে। স্যাটেলাইট ইমেজের যুগে স্যাটেলাইট ইমেজের যুগের অগ্রগতি যে বিষয়গুলো, সেই অগ্রগতি বিষয়গুলোর ভেতরে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে V2 রকেট উৎক্ষেপণ। এটা V2 রকেট উৎক্ষেপণের মাধ্যমেই কিন্তু এই স্যাটেলাইট ইমেজের যুগ শুরু হয়। তো স্যাটেলাইট ইমেজের প্রথম হচ্ছে V2 রকেট, যে রকেটটা উৎক্ষেপণ করা হয়েছিল, এই রকেটটা উৎক্ষেপণ করা হয়েছিল 1946 সালে। বৈজ্ঞানিক পরীক্ষার উদ্দেশ্য ছিল কিন্তু রিমোট সেন্সিং এর যে বিভিন্ন প্রযুক্তি, এটার কিন্তু পায়োনিয়ার হিসেবে সে সময় কাজ করে। এর মাধ্যমে আর্থ গ্রাফিক চিত্র বা আর্থ অবজারভেশন ইমেজারি সংগ্রহের ধারণা সেই সময় তৈরি হয়। এরপরে তোমরা জানো যে 1957 সালে রাশিয়া প্রথম স্পুতনিক, যে সোভিয়েত ইউনিয়ন, সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, পরবর্তীতে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পরবর্তীতে খন্ড খন্ড হয়ে যায়, 15টা রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যায়। বর্তমানে যে ইউক্রেন, এটাও কিন্তু একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। তো 1957 সালে সোভিয়েত ইউনিয়ন যে স্পুতনিক স্পুতনিক আহ, স্পুতনিক যেটা, যে স্যাটেলাইটটা প্রথমে কক্ষপথে ছেড়েছিল, সেটার মাধ্যমেই কিন্তু এই স্যাটেলাইটের আরেকটু অগ্রগতি সাধিত হয়। আর এই স্পুতনিক ওয়ান, রাশিয়ার যে স্পুতনিক ওয়ান, এটাই ছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম স্যাটেলাইট, যে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু রিমোট সেন্সিং রিমোট সেন্সিং রিমোট সেন্সিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটাগুলো ক্যাপচার করা সম্ভব হয়। পৃথিবী থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর সম্পর্কে প্রথম গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো শুরু করে এই স্পুতনিকের মাধ্যমে। আর এই স্পুতনিকের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়, যে একটা নতুন ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রের মাধ্যমে পরবর্তীতে আরো বেশি ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়। যা 1960 সালে এরপরে এরপরে আসে কাইরাস 1 স্যাটেলাইট, যা নির্দিষ্টভাবে আবহাওয়া সম্পর্কিত তথ্য পাঠানোর জন্য পাঠানো হয়। কাইরাসের পরে 1972 সালে আছে আর্থ রিসোর্স টেকনোলজিক্যাল স্যাটেলাইট। আর্থ রিসোর্স টেকনোলজিক্যাল স্যাটেলাইট এটা আমেরিকার নাসা সংস্থা থেকে উৎক্ষেপণ করা হয় 1972 সালে। এবং আর্থ রিসার্চ টেকনোলজি স্যাটেলাইট, এটাকে বলা হয় ইআরটিএস 1। এটাই প্রথম মাল্টি স্পেকট্রাল সেন্সর ব্যবহার করে, যা পৃথিবীর বিভিন্ন বর্ণালীর আলো গ্রহণ করতে সক্ষম ছিল, এবং পৃথিবীর ভূগোল ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল। এই মাল্টি স্পেকট্রাল হচ্ছে যেটা কালার ইমেজ, যেটাকে বলি আমরা যেটাকে কালার ইমেজ বলি,
আর এর আগে যে ইমেজগুলো পাঠানো হতো সেগুলো সাদা কালো ইমেজ হিসাবে সেগুলো স্বীকৃত। সাদা কালো ইমেজে সব ডাটাগুলো সঠিকভাবে পাওয়া যেত না। কিন্তু 1972 সালে ইআরটিএস স্যাটেলাইটের মাধ্যমে যে নতুন করে ডাটা ক্যাপচার শুরু হয় এবং ডাটা পাঠানো শুরু হয়, সেই ডাটাগুলোর মাধ্যমে আমরা দেখি যে মাল্টি স্পেকট্রাল সেন্সর ব্যবহার করা হয়েছে। এরপরে 1980 সালে বর্তমানে ল্যান্ডস্যাট এইট ল্যান্ডস্যাট 8 1982 সালে উৎক্ষেপণ করা হয় এবং এর মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের আরো উন্নত রেজুলেশন ও ডাটা অ্যাকুরেসি প্রদান করা সম্ভব হয়। ইআরটিএস এ প্রথমে মাল্টি স্পেকট্রাল সেন্সর ডাটা প্রথমে পাঠানো শুরু করে, কিন্তু ইআরটিএস এর থেকে আরেকটু ডেভেলপ করা হয় ল্যান্ডস্যাট 8 এর মাধ্যমে। এবং ল্যান্ডস্যাট 8 এটাও মাল্টি স্পেকট্রাল ডাটা পাঠাতো, কিন্তু মাল্টি স্পেকট্রাল ডাটার সাথে এখানে আবার কিছুটা অ্যাড করা হয়েছিল যে থার্মাল ইনফ্রারেড সেন্সর সহ উৎক্ষেপণ করা হয়, যা পরিবেশ, কৃষি ও আর এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য আরো ভালো তথ্য পাওয়া সম্ভব হয় 1980 সালের দিকে। এরপরে আসে 1990 সালে। আমরা অনেকেই ইউজ করেছি যারা জিআইএস রিমোট সেন্সিং আমরা যারা কাজ করেছি, আইকোনস এবং কুইক বার্ড। দুইটা আইকোনস এবং কুইক বার্ড, দুইটা আইকোনস প্রথমে পাঠানো হয় 1999 সালে এবং কুইক বার্ড পাঠানো হয় 2001 সালে, যা পৃথিবীর প্রথম কমার্শিয়াল স্যাটেলাইট হিসেবে স্বীকৃত। এগুলো অত্যন্ত হাই রেজলিউশন, খুবই হাই রেজলিউশনের ছবি এই স্যাটেলাইটের মাধ্যমে তোলা সম্ভব হতো। এবং এটার সক্ষমতা কেমন ছিল? সক্ষমতা ছিল 0.6 মিটার রেজলিউশন। 0.6 মিটার থেকে, কাছের থেকে 0.6 মিটারে যত স্পষ্ট দেখা যায় তত স্পষ্ট স্যাটেলাইটের থেকে তারা এই ধরনের ডাটা তারা ক্যাপচার করতে পারতো এবং নির্ভুলভাবে এই ডাটাগুলো ক্যাপচার করা সম্ভব হতো। আহ, তো আইকোনস এবং কুইক বার্ডের পরে পরবর্তীতে 2000 সালে আরেকটা ওয়ার্ড ভিউ 1 স্যাটেলাইট এটা পাঠানোর প্রিপারেশন নেওয়া হয়। পরবর্তীতে 2007 সালে এটা উৎক্ষেপণ করা হয় এবং এটি ছিল পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড ভিউ সিরিজের স্যাটেলাইট, যা 50 সেন্টিমিটার রেজলিউশনের ছবি তোলার সক্ষমতা প্রদান করে। এর আগে আমরা দেখেছি যে মিটারের, কিন্তু মিটারের থেকে আরো আরো ছোট লেভেলের 50 সেন্টিমিটারের যে ছবিগুলো, সেই ছবিগুলো তারা ক্যাপচার করা শুরু করে। এবং এই ক্যাপচারের মাধ্যমে কম দূরত্বে যত কম দূরত্বে ছবিগুলো তোলা যায় তত রেজলিউশন হাই থাকে এবং ডাটার অ্যাকুরেসিও কিন্তু অনেক হাই থাকে, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল সেশনে দেখবো। প্র্যাকটিক্যাল সেশনে আরো এই বিষয়গুলো আরো অনেক ক্লিয়ার হবে। তারপরে 2007 সালের পরে আরেকটা অংশ যেটাকে বলা হয় যে বর্তমান যুগের যে আধুনিক স্যাটেলাইটের বর্তমান কাল। এই বর্তমান স্যাটেলাইটের এর ভিতরে যে বর্তমান স্যাটেলাইটের যুগে যে স্যাটেলাইট গুলো খুবই উল্লেখযোগ্য, বিশেষত রিমোট সেন্সিং এর ক্ষেত্রে, তার ভিতরে প্রথমে আছে জিওআই, ওয়ার্ড ভিউ 3 এবং প্ল্যানেট স্কোপ। এই স্যাটেলাইট গুলোর মাধ্যমে এর থেকেও আরো বেশি হাই রেজলিউশনের বিভিন্ন ধরনের ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয় এবং পৃথিবী থেকে রিমোট সেন্সিং এর তথ্য সংগ্রহ করা হয় এই স্যাটেলাইট গুলোর মাধ্যমে। এগুলো ব্যবহার করে বিষয় ভিত্তিক গবেষণা, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমি একটু আগে উল্লেখ করেছি, যে রিমোট সেন্সিং এর পরিধির ভিতরে উল্লেখ করেছি, এই পরিধির ভিতরে যে ক্ষেত্রগুলো এখানে আমি বলেছি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি রিমোট সেন্সিং এর যে ঐতিহাসিক ক্রমবিকাশ। এছাড়াও আরো অনেক রিমোট সেন্সিং এর ক্রমবিকাশ বলতে গেলে শুধু রিমোট সেন্সিং এর ক্রমবিকাশ নিয়েই কিন্তু একটা বই আছে। তো অত বিস্তারিত তোমাদের যেহেতু একটু কনসাইজ করে একটু নির্দিষ্ট দরকার, এই জন্য আমি এখানে কনসাইজ করে আমি এখানে 3টা ক্যাটাগরির ভিতরে ভাগ করে নিয়ে এসেছি। এর পরেও যে আরো বেশি যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে আমি রেফারেন্স দিব, পরবর্তীতে তোমরা পড়লে হয়তো সেগুলো সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে পারবে। তো এই মুহূর্তে তোমাদের যেহেতু দরকার পরীক্ষার পরীক্ষার প্রিপারেশন নেওয়া, সেই জন্য এখানে আমি আর অত বেশি বিস্তারিত আলোচনার ভিতরে যাইনি। আচ্ছা, এরপরে নেক্সট যে টপিকটা আসে। আচ্ছা, এখানে নেক্সট আমার স্লাইড উল্লেখ করি নাই আমি। যাই হোক, এখানে আমার একটা ইসের ভিতরে আছে, আমি এগুলো একটু আলাদাভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপরে যেটা আছে, যে টপিকটা, সেটা হচ্ছে যে স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং এরিয়াল ফটোগ্রাফের ভিতরে যে পার্থক্য। স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং এরিয়াল ফটোগ্রাফ প্রথমের দিকে যেটা নিয়ে কিছুটা আলোচনা করতে চেয়েছিলাম। সরি, এখানে স্লাইডে নাই, আমি এটা আলোচনা করি, তোমরা কিছু নোট রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং এরিয়াল ফটোগ্রাফের পার্থক্যগুলো মূলত অনেকগুলো পার্থক্য আইডেন্টিফাই করা যায়। তার ভিতরে 1 নম্বর পার্থক্য হচ্ছে যে উচ্চতা অনুযায়ী যদি আমরা পার্থক্য করি, রিমোট সেন্সিং এর কত ডিগ্রি হাইট, কত কিলোমিটার হাইটের থেকে রিমোট সেন্সিং ডাটাগুলো ক্যাপচার করে, আর এরিয়াল ফটোগ্রাফ কত কত হাইট থেকে ডাটা ক্যাপচার করে। আর রিমোট সেন্সিং আমরা জানি যে রিমোট সেন্সিং এর যে ডাটাগুলো ক্যাপচার করা হয় 300 থেকে শুরু করে 3000 কিলোমিটার পর্যন্ত। এবং যে স্যাটেলাইট গুলো স্পেসে পাঠানো হয়,
সেই স্যাটেলাইট গুলো এমন ভাবে একটা স্পেসে এমন ভাবে ফিক্সড করা হয় যাতে পৃথিবীর সাথে, পৃথিবী যে রোটেট করে, স্যাটেলাইট গুলো কিন্তু সেভাবে রোটেট করে। তো এগুলো খুব উচ্চ উচ্চতার দিক থেকে খুব হাই থাকে, 300 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত এটার উচ্চতা। স্যাটেলাইট গুলো সাধারণত বহু উচ্চতায় থাকে এবং কক্ষপথ অবস্থিত থাকে 300 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। যা 3000 কিলোমিটার উচ্চতায়, সরি 3000 না, 30,000 উচ্চতায়। এবং 30,000 কিলোমিটার উচ্চতা থেকে রিমোট সেন্সিং এর মাধ্যমে যে ডাটাগুলো ক্যাপচার করা হয় সেটা একটা বিশাল এলাকার ডাটা ক্যাপচার করা শুরু হয়। আর একই দিক থেকে যদি উচ্চতা অনুযায়ী আমরা আমরা যদি কম্পেয়ার করি এরিয়াল ফটোগ্রাফের, তাহলে এরিয়াল ফটোগ্রাফ কিন্তু কিলোমিটার না, এরিয়াল ফটোগ্রাফের যে হাইট আমরা জানি যে সেটা ফুটে ফুটে তুলনা করতে হয়। 1,000 থেকে 30,000 ফুটের ভেতরে, 1,000 থেকে 30,000 ফুট তার মানে কিন্তু অনেক কম। এবং এরিয়াল ফটোগ্রাফ সাধারণত আহ তিনটা ডিভাইসের কথা এখানে উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে বিমান, দুই নম্বর ড্রোন, এবং তিন নম্বর হেলিকপ্টার। ড্রোন ডিভাইস সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত, নতুন ডিভাইস সম্পর্কে তোমরা অনেকেই দেখো যে বিভিন্ন ধরনের, এই যে কিছুদিন আগেও তোমরা যে আন্দোলন করলা, সেই আন্দোলনেও কিন্তু অনেকে ড্রোন ডিভাইস, ড্রোন ব্যবহার করে বিভিন্ন ধরনের ডাটা ক্যাপচার করেছে। তো বিমান, ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে যে ডাটাগুলো ক্যাপচার করা হয় সেই ডাটাগুলো থাকে একটা নির্দিষ্ট এলাকার, এবং একটা নির্দিষ্ট সময়ের। কিন্তু স্যাটেলাইটের এটা 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 থাকে আরো অনেক বেশি, অনেক বেশি এলাকার ডাটা ক্যাপচার করে। তো উচ্চতা অনুযায়ী রিমোট সেন্সিং এর অনেক বেশি উচ্চতায় থাকে, আর এরিয়াল ফটোগ্রাফ একটু তুলনামূলকভাবে কম উচ্চতায় থাকে। আর রিমোট সেন্সিং এর স্যাটেলাইট গুলো পৃথিবীর সাথে, পৃথিবীর ইসের সাথে, পৃথিবীর কক্ষপথে থাকে। আর এরিয়াল ফটোগ্রাফের যে ডিভাইস গুলো ইউজ করা হয়, ডিভাইস ডিভাইস বলে বলতে আমি এখানে বিমান, ড্রোন এবং হেলিকপ্টারকে বোঝাচ্ছি। এগুলো আবার নির্দিষ্ট রেঞ্জের পরে, এটা আবার নির্দিষ্ট সময়ের পরে আবার কিন্তু নামিয়ে নিয়ে আসতে হয়, পৃথিবীকে কিন্তু নামিয়ে নিয়ে আসতে হয়। আর স্যাটেলাইট গুলো তো অনেকদিন পর্যন্ত থাকতে পারে। দুই নাম্বার যে কাভারেজ এলাকা, স্যাটেলাইট যেহেতু অনেক উচ্চ অক্ষাংশের ভিতরে থাকে, সেই জন্য স্যাটেলাইট একবার বৃহৎ এলাকাকে কভার করতে সক্ষম হয়, যা একটা বিশাল এলাকা এবং বিশ্বব্যাপী পর্যবেক্ষণ করা স্যাটেলাইটের মাধ্যমে সম্ভব হয়, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। আর এরিয়াল ফটোগ্রাফ নির্দিষ্ট অঞ্চল বা ক্ষেত্র কভার করে। এটি সাধারণত ছোট বা ম্যাপের জন্য একটা বিশেষ এলাকার মানচিত্র তৈরি বা কোনো ধরনের কোনো গোয়েন্দা তথ্য কালেক্ট করার জন্যও কিন্তু এরিয়াল ফটোগ্রাফ ব্যবহার করা হয়। তিন নাম্বার, রেজুলেশনের ক্ষেত্রে রেজুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে এরিয়াল ফটোগ্রাফে আমরা অনেক হাই রেজুলেশন পেয়ে থাকি, কিন্তু রিমোট সেন্সিং এর স্যাটেলাইটের ইমেজে আমরা 1 মিটার পর্যন্ত রেজুলেশন পেয়ে থাকি, কিন্তু এরিয়াল ফটোগ্রাফে 30 সেন্টিমিটার পর্যন্ত, 30 সেন্টিমিটার বা এর থেকে আরো কম, 30 সেন্টিমিটার এবং এর থেকে আরো কম রেজুলেশনের ডাটাগুলো আমরা পেয়ে থাকি। প্রযুক্তি এবং সেন্সারের ক্ষেত্রে স্যাটেলাইট গুলো সাধারণত যে সেন্সার গুলো ইউজ করে সেগুলো হচ্ছে মাল্টি স্পেকট্রাল সেন্সার, থার্মাল ইমাজিং, তারপরে লিডার এবং রেডিও ওয়েভ সেন্সার। আর এরিয়াল ফটোগ্রাফে সাধারণত ক্যামেরা ব্যবহার করা হয়, থার্মাল ক্যামেরা ব্যবহার করা হয়, এবং ইয়ারবর্ন সেন্সর সেগুলো ব্যবহার করা হয়। তারপরে ব্যয় এবং কার্যকারিতার দিক থেকে এই দুটার ভিতরে যে পার্থক্য, স্যাটেলাইট আমরা জানি যে স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যয় অত্যন্ত ব্যয়বহুল এবং একটা বিশাল তথ্য সংগ্রহের জন্য দীর্ঘ সময় ব্যাপী পর্যবেক্ষণ করতে সক্ষম। এই বিষয়গুলো মাথায় রেখেই সেইভাবে প্ল্যান করা হয় এবং এটার পেছনে অনেক বেশি ইনভেস্ট করতে হয়, অনেক বেশি টাকা খরচ করতে হয়। তুলনামূলকভাবে যদি এরিয়াল ফটোগ্রাফির সাথে আমরা তুলনা করি, তাহলে এরিয়াল ফটোগ্রাফিতে কম খরচ হতে পারে এবং নির্দিষ্ট এলাকার জন্য একক মাপার ছবি নিতে উপযুক্ত। এটি শুধুমাত্র নির্দিষ্ট সময় এবং অবস্থায় ছবি তুলতে পারে এবং তা পর্যায়ক্রমে করা প্রয়োজন হয়। অটোমেশন এবং পরিসরের ক্ষেত্রে যদি অটোমেশনের কথা আমরা চিন্তা করি, তাহলে স্যাটেলাইট গুলো প্রায় অটোমেটেড এবং দীর্ঘমেয়াদী স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি বিশেষভাবে বড় স্কেল জরিপ, গ্লোবাল পর্যবেক্ষণ এবং পরিবেশ পর্যবেক্ষণের জন্য উপযুক্ত। আবার অন্যদিকে যদি এরিয়াল ফটোগ্রাফ কথা আমরা আলোচনা করি, তাহলে এরিয়াল ফটোগ্রাফ সাধারণত হাত দ্বারা পরিচালিত হয় এবং নির্দিষ্ট সময় ছবির জন্য ম্যানুয়াল কন্ট্রোল প্রয়োজন হয়। কিন্তু স্যাটেলাইটে কিন্তু ম্যানুয়ালের থেকেও অটোমেটেড কন্ট্রোল, এখানে অটোমেশন করা হয় এখানে। তো এই পার্থক্যগুলো মূলত এই স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং এরিয়াল ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা দেখে থাকি। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে রিমোট সেন্সিং এর বিভিন্ন ধাপগুলো। রিমোট সেন্সিং এর ধাপ রিমোট সেন্সিং এর ধাপ বা তোমাদের সিলেবাসে যে আহ, এখানে যে কন্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে, স্টেজেস অফ রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর ধাপগুলো সাধারণত তথ্য সংগ্রহ থেকে শুরু করে এগুলোর যে ফাইনাল যে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এবং প্রতিটা ধাপ সঠিকভাবে সম্পন্ন করার পর যদি ভুল হয় তাহলে আবার এটাকে নতুন করে ডাটাগুলো আবার নতুন করে অ্যানালাইসিস করতে হয়।
তো এইভাবে এখানে রিমোট সেন্সিং এর ধাপগুলোকে মূলত আমরা 7টা ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপ প্রথম ধাপকে বলা হয় ডাটা অ্যাকুইজিশন বা তথ্য সংগ্রহ। এবং এই তথ্য সংগ্রহের রিমোট সেন্সিং এর রিমোট রিমোট সেন্সিং রিমোট থেকে রিমোট সেন্সিং যে সিস্টেম, সেই সিস্টেম থেকে পৃথিবীর বিভিন্ন পরিবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং অন্যান্য যে তথ্যগুলো, সেগুলো স্যাটেলাইট, বিমান এবং ড্রোন ইত্যাদির মাধ্যমে সেন্সর করা হয় এবং পরবর্তীতে এই ডাটাগুলো সংগ্রহ করা হয়। ডাটা সংগ্রহ করার পর ডাটাগুলো যে ট্রান্সমিশন করা হবে বা ডাটা স্থানান্তর করা হবে, এই স্থানান্তর করাকে আমরা পরবর্তী ধাপ বা দ্বিতীয় ধাপ হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এবং এই দ্বিতীয় ধাপে তথ্য সংগ্রহের পর এটি স্থানান্তরিত হয় ডাটাবেস বা ডাটা সেন্টারে, যেখানে পরবর্তীতে এটা প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং পরে ডাটা সংরক্ষণ করা হয়। একটা বিশাল একটা সার্ভার থাকে, সেই সার্ভারে ডাটাগুলো সাধারণত স্টোর করা হয়। 3 নাম্বার, ডাটা প্রক্রিয়াকরণ বা ডাটা প্রসেসিং। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপে যে ডাটাগুলো প্রথমে ক্যাপচার করা হয়, সেই ডাটাগুলো পরবর্তীতে বিভিন্ন ত্রুটি ধরা পড়লে আবার বিশ্লেষণের তথ্য দিয়ে করা হয়। বিশ্লেষণের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে এই ডাটাগুলো আবার নতুন করে প্রক্রিয়া, কোথাও যদি ভুল হলো তাহলে আবার নতুন করে শুরু করতে হয়। এরপরে 4 নম্বর স্টেপ, ডাটা অ্যানালাইসিস বা যেটাকে আমরা বলি যে ডাটা বিশ্লেষণ। প্রক্রিয়া করার পর ডাটার মাধ্যমে ডাটার যে বিভিন্ন প্যাটার্ন বা ডাটার বিভিন্ন ধরন যেগুলো আছে, ট্রেন্ড, প্যাটার্ন এবং ডাটার বিভিন্ন যে লোকেশন অ্যানালাইসিস, সেগুলো আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। এই ধাপে বিভিন্ন বিশ্লেষণের সফটওয়্যারের মাধ্যমে করা হয়। সফটওয়্যারের অ্যালগোরিদমের মাধ্যমে এগুলো করা হয়। বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে ব্যবহার করা হয়। তার ভিতরে রিমোট সেন্সিং স্পেসিফিক যে রিমোট সেন্সিং সফটওয়্যার, তোমরা জানো যে ইদার সিমাজিনের নাম তোমরা শুনেছো। তারপরে আরেকটা সফটওয়্যার আছে এনভি, যেটাকে ইএনভিআই বলা হয়। এগুলো আর স্পেশালি সফটওয়্যার। আবার আমরা আরজিএস এও কিন্তু রিমোট সেন্সিং এর ডাটা অ্যানালাইসিস করি। আরজিএস এর বর্তমান যে ভার্সন, আরজিএস প্রো ভার্সন, সেটাতে আরো সুন্দরভাবে ডাটা অ্যানালাইসিস করা হয়। তো এই অ্যানালাইসিস গুলো, এই সফটওয়্যার গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করা হয়, যার মাধ্যমে এই ডাটা অ্যানালাইসিস গুলো আমরা করে থাকি। এই এই স্টেপকে আমরা ফোর্থ স্টেপ বা চতুর্থ ধাপ বলতে পারি রিমোট সেন্সিং এর। এরপরে ডাটাগুলো বিশ্লেষণের পর পঞ্চম ধাপ পঞ্চম ধাপ হচ্ছে যে এই ডাটাগুলো উপস্থাপন করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়। বিশ্লেষণের পর ডাটাগুলো যে অ্যানালাইসিস করলাম, সেই অ্যানালাইসিস করার পর যে ফলাফলগুলো আসে, সেই ফলাফলগুলো আমরা গ্রাফিক্যালি অথবা ম্যাপের মাধ্যমে আমরা এগুলো উপস্থাপন করতে পারি। তো এই উপস্থাপনের এখানে চিত্র থাকে, গ্রাফ থাকে, মানচিত্র থাকে, এবং ব্যবহারকারীদের কাছে এটা সহজে যাতে তারা বুঝতে পারে সেইভাবে তাদের কাছে উপস্থাপন করা হয়। যে 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 এই ফিল্ডে কাজ করে, তাকে সেই ফিল্ডের তার মতো করে সেইভাবে ডাটাগুলো প্রসেস করে এগুলো তার কাছে উপস্থাপন করা হয়। 6 নম্বর ধাপ যেটা বলছি আমরা রিমোট সেন্সিং এর, সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত গ্রহণ করা কিভাবে? এই ধাপে বিশ্লেষণের তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যারা ডিসিশন মেকার যারা আছে, তারা এই ধাপের, এর আগের ধাপের এই প্রেজেন্টেশনের মাধ্যমে, প্রেজেন্টেশন তাদের কাছে যে প্রেজেন্টেশন করা হয়, উপস্থাপন করা হয়, তার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নেয় যে কোন কোন ক্ষেত্রে কোন কোন ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এবং সর্বশেষ যে ধাপ রিমোট সেন্সিং এর ধাপ, সেটা হচ্ছে যে ফলাফল প্রেরণ করা, চূড়ান্ত ফলাফল। এরপরে সিদ্ধান্ত গ্রহণ করার পর চূড়ান্ত যে ফলাফল বা ফাইনাল যে ডিসিশন, সেই ডিসিশন নেওয়ার জন্য সংশ্লিষ্ট যে অথরিটি আছে, সেই অথরিটি বা গবেষকদের কাছে এই ডাটাগুলো প্রেরণ করা হয়। এবং ফলাফলের বিভিন্ন রিপোর্ট, জার্নাল এবং ডিজিটাল ফরম্যাটে তারা এই বিষয়গুলো তারা করে সিদ্ধান্ত নেয়। ফাইনাল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। তো রিমোট সেন্সিং এর এই ধাপগুলোকে আমরা যে স্টেজগুলোতে আমরা ভাগ করি, তার ভিতরে প্রথম হচ্ছে যে তথ্য সংগ্রহ, 2 নম্বর প্রক্রিয়াকরণ, 3 নম্বর বিশ্লেষণ করা, 4 নম্বর উপস্থাপন করা, 5 নম্বর সিদ্ধান্ত গ্রহণ, এবং সর্বশেষ যে ধাপ, সেটা হচ্ছে ফলাফল প্রেরণ। প্রতিটি ধাপে সঠিকভাবে সম্পাদিত হলে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়ক তথ্য প্রদান করে। প্রত্যেকটা ধাপই কিন্তু রিমোট সেন্সিং এর প্রত্যেকটা ধাপই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই কোনো একটা ধাপে যদি এরর হয় তাহলে আবার কিন্তু নতুন করে এগুলোকে নতুন ভাবে অ্যানালাইসিস করে পরবর্তী স্টেপে যেতে হয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি তোমাদের। আগে হ্যান্ড রাইজ করবা, হ্যান্ড রাইজ করার পর তারপরে যে আগে হ্যান্ড রাইজ করবা তার থেকে কোশ্চেন নিব। স্যার, আমার প্রশ্ন ছিল এই ধাপগুলো কি রিমোট সেন্সিং এর প্রক্রিয়া হবে? হ্যাঁ, এই ধাপগুলো রিমোট সেন্সিং এর প্রক্রিয়া হবে। এর থেকে আরো অনেক ধাপ আছে, এর বাইরেও আরো অনেক ধাপ আছে, কিন্তু তোমাদের একাডেমিক পারপাসে যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে রিমোট সেন্সিং এর ধাপগুলো আলোচনা করো, তাহলে তুমি এই 7টা ধাপ যদি আলোচনা করো, এনাফ। এবং এই 7টা ধাপের বাইরে কোনো কিছু নাই তোমাদের একাডেমিক পারপাসে। কিন্তু যারা রিসার্চার, যারা বিভিন্ন ধরনের রিসার্চে কাজ করি, সেখানে এই ধাপগুলো আর একটু বেশি আসে। কিন্তু তোমাদের একাডেমিক পারপাসে এই 7টা ধাপই আমার মনে হয় এর বাইরে দরকার নেই। স্যার, একটা ওই যে এরিয়াল ইমেজ কতটুকু জায়গা কভার করতে পারে? এরিয়াল ইমেজ
একটা নির্দিষ্ট এলাকা কভার করতে পারে ওই। আমরা তো জানি যে পৃথিবী যেহেতু গোলাকার, তাই না? তা গোলাকার পৃথিবীতে যদি তোমার 3,000 ফুট পর্যন্ত, 3,000 ফুট উচ্চতায় যদি একটা বিমান থাকে বা একটা ড্রোন থাকে, সেই ড্রোন বা বিমানের যতটুকু এরিয়া তার লেন্সের ভিতরে কাভার করবে, ততটুকু এরিয়া কাভার করতে পারে। তার ক্যামেরার লেন্সের ভিতরে যতটুকু এরিয়া থাকে ততটুকু এরিয়া কভার করতে পারে। কিন্তু কোথাও কোথাও, কারণ পৃথিবী যেহেতু গোলাকার পৃথিবী, অরবিট অনুযায়ী হয়তো দেখা যায় যে কোথাও আহ, যেখান থেকে যেখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ওয়েতে রেসপন্স গুলো আসবে, সেখান থেকে সেই ধরনের ডাটা আসবে। সরাসরি যদি একেবারে নিচে নিচে থেকে কোনো ডাটা ক্যাপচার করে, সেখানকার ডাটাটা একটু বেশি আসে এবং দূরের ডাটাটা একটু কম আসে, সেক্ষেত্রে হয়তো একটু এরর আসতে পারে। তো সাধারণত এরিয়াল ফটোগ্রাফি যেটা হয়, এরিয়াল ফটোগ্রাফি একটা নির্দিষ্ট জায়গা বলতে যে যতটুকু ক্যামেরার লেন্সে কভার করে ততটুকু এরিয়া পর্যন্ত ডাটা ক্যাপচার করা সম্ভব। ও আচ্ছা, ঠিক আছে স্যার। মাহিম সাফা, নেক্সট। জি স্যার, ক্যামেরা আর এরিয়াল ফটোগ্রাফির ভিতরে ডিফারেন্স কি? এরিয়াল ফটোগ্রাফ, আমরা এখানে স্যাটেলাইট রিমোট সেন্সিং আর এরিয়াল ফটোগ্রাফ, দুইটার যে পার্থক্য, এটা তো তুমি হয়তো খেয়াল করো নাই, আমি আলোচনা করেছি দুইটার যে পার্থক্য। দুইটার পার্থক্য হচ্ছে যে স্যাটেলাইট যে রিমোট সেন্সিং হচ্ছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে যে ডাটাগুলো পেয়ে থাকি। তো স্যাটেলাইট গুলো হয় কি যে তোমার 300 থেকে 30,000 পর্যন্ত উচ্চতায় স্যাটেলাইট গুলো থাকে। 30,000, 30,000 কিলোমিটার। আর এরিয়াল ফটোগ্রাফ যেটাকে আমরা বলছি, এরিয়াল ফটোগ্রাফটা হচ্ছে যে এরিয়াল বলতে আমরা এখানে হেলিকপ্টার, বিমান অথবা ড্রোন বা এই ধরনের, এর আগে কবুতর দিয়েও কিন্তু ছবি তোলা হতো, বেলুন দিয়ে ছবি তোলা হতো একটা সময়। সেই সময় আস্তে 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 এগুলো আহ, পরবর্তীতে পরবর্তীতে এখন যেমন স্যাটেলাইটে আসছে। একটা সময় ছিল যে কবুতর দিয়েও কিন্তু অনেক এরিয়াল ফটোগ্রাফের কাজ করা হতো। তারপরে ওই যে বেলুনে চড়ে অনেকে, বেলুনের মাধ্যমেও কিন্তু অনেক ডাটা ক্যাপচার করতো। তো এই হচ্ছে দুইটা পার্থক্য। স্যাটেলাইটের থেকে ডাটা ক্যাপচার করা অনেক অনেক উচ্চতা থেকে ডাটা ক্যাপচার করা হয়। আর এরিয়াল ফটোগ্রাফ একটু নিচু উচ্চতায় ডাটা ক্যাপচার করা হয়। আর স্যাটেলাইটের মাধ্যমে যে ডাটাগুলো ক্যাপচার করা হয় সেটা প্রতিনিয়ত, স্যাটেলাইট তো প্রতিনিয়ত অবজার্ভ করে পৃথিবীকে, প্রতিনিয়ত অবজার্ভ করে এবং প্রতিনিয়ত ডাটা ক্যাপচার করে। আর এরিয়াল ফটোগ্রাফে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাটা ক্যাপচার করে। তো দুইটার ইয়েস। কিছু সুবিধা এবং অসুবিধা আছে। জি স্যার, ওখানে ঐতিহাসিক ক্রম বিকাশে আপনি তিনটা স্টেপের কথা মেনশন করছিলেন না? যে প্রথমটা হচ্ছে ক্যামেরা দিয়ে, দ্বিতীয়টা এরিয়াল ফটোগ্রাফি, তৃতীয়টা স্যাটেলাইট। স্যার, ওই যে প্রথমে যে ক্যামেরা আর এরিয়াল ফটোগ্রাফি, এই দুইটার ভিতরে একটু ডিফারেন্স জানতে চাচ্ছিলাম। কারণ এরিয়াল ফটোগ্রাফিতেও তো যদি আমরা ড্রোন কিংবা হেলিকপ্টার কিংবা প্লেন দিয়ে আমরা ছবি ক্যাপচার করতে চাই, তাহলেও তো আমাদের ক্যামেরা দিয়েই ছবি তুলতে হবে সেখান থেকেও। তাহলে আমাদের এমনি প্রথমের ক্যামেরা আর দ্বিতীয় যে এরিয়াল ফটোগ্রাফির ক্যামেরা, এই দুইটার ভিতরে ডিফারেন্স কি, তাই সেটা একটু শুনতে চাচ্ছিলাম। না, এই ক্যামেরার যুগের যেটা বলেছি, সেটা হচ্ছে প্রথম যে সময় ফটোগ্রাফির প্রাথমিক অবস্থা, যন্ত্রপাতি যে সময় ব্যবহার করা শুরু হয়, এটার প্রথম শুরু হয়, প্রথমে 1038 সালে। 1038 সালে আলহাজিন নাম করে একজন ক্যামেরা অবস্কিউর বা যেটাকে আমরা বলি যে ছায়াচিত্র যন্ত্র, এটার সম্পর্কে একটা ধারণা দেন যে ক্যামেরা একটা যন্ত্র। এবং সে সময় এটা ছিল একটা পিন হোল ক্যামেরা ছিল, যা একটা গর্তের মাধ্যমে আলো প্রবাহিত হতো এবং সোজা আহ গর্তের মধ্য থেকে যেরকম আলোই হয়, সেরকম একটা নির্দিষ্ট মানে একেবারে ফিক্সড করা। আর আমরা যে বর্তমানে যে ছবিগুলো তুলি, তো ছবিগুলোতে শুধু ফিক্সড করা থাকে না, এটা আবার এদিকে ডাইনে বামে বা উপরে নিচে বিভিন্ন ধরনের স্পেসের ছবিগুলো তোলা সম্ভব হয়। তো প্রথমে যে ছবিগুলো যেটা শুরু হয়েছিল, সেটা পিন হোল ক্যামেরা। এবং সেই ক্যামেরার একটা নির্দিষ্ট গতিপথ ছিল। সেই নির্দিষ্ট গতিপথে যে অবজেক্ট গুলো পাওয়া হতো, সেই অবজেক্ট গুলোর ছবিগুলো তোলা হতো। তো তার মানে কি স্যার, ব্যাপারটা এরকম যে আমরা যেরকম এখন মোবাইল দিয়ে ছবি তুলি, যে সামনের ছবি উপর দিয়ে কিছু কোনো ভিউ পাওয়া যায় না, জাস্ট হচ্ছে সাইড ভিউটা পাওয়া যাবে, এরকম কিছু? না, বিষয়টা যদি তুমি এভাবে চিন্তা করো, তুমি একটা 10তলা বিল্ডিং এর উপরে উঠলা, 10তলা বিল্ডিং এর উপরে তুমি ছাদের থেকে একটা ছবি তুলছো শুধুমাত্র তোমার বিল্ডিং এর পাশের যে কোনো অবজেক্ট বা কোনো ফিচার গুলো আছে, সেগুলোর ছবি তো শুধু তুলছো না। এর সাথে হচ্ছে কি যে 10তলা বিল্ডিং এর নিচের এবং হয়তো দেখা গেছে যে আহ, উম, কয়েক কয়েক ফিট দূরের ছবিও তুমি কিন্তু তোমার এই ছবির ভিতরে আসছে না। জি স্যার। যদি এটাকে একটু যদি আমরা এটাকে একটু আহ, মানে এইভাবে দেখি যে টর্চ লাইট আছে না, টর্চ জি। লাইটের যে আলো টর্চ লাইটের আলো আর লেজারের যে আলো, দুইটা কি এক?
লেজারের না। আলোটা তো তোমার একটা ফিক্সড, একটু তুমি একটা নির্দিষ্ট জায়গায় লেজারের আলো ফেললে একটা নির্দিষ্ট জায়গায় তোমার যাচ্ছে। আর টর্চ লাইটের আলো কি ছড়াই পড়তেছে বিভিন্ন জায়গায়, পাশের যে এলাকাগুলো আছে সেই এলাকায়, ভিন্ন ভিন্ন এলাকায় স্পেস আর একটু বেশি পাওয়া যাচ্ছে। তো প্রথম যে জি ক্যামেরা স্যার। আবিষ্কৃত হয়েছিল সেই সেই ক্যামেরাকে আমরা যদি ওই লেজারের ওইরকম ওরকম বিষয়ের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এই দুটার ভিতরে আমরা পার্থক্যটা সহজে বুঝতে পারবো। যে প্রথমে যে পিন হোল ক্যামেরা কি একটা গর্তের মতো করে একটা আহ গর্তের মতো করে একটা কোনো অবজেক্টের ছবি তোলা হতো। পরবর্তীতে আস্তে 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 যে সময় ক্যামেরার লেন্স গুলো একটু বাড়ানোর বিষয় যে সময় আবিষ্কৃত হলো, সে সময় আস্তে 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 হলো কি যে এর ক্ষেত্রটা বেড়ে গেল। এবং এর ক্ষেত্রটা বেড়ে যাওয়ার ফলে আহ, পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেই এলাকাগুলোর ডাটাও কিন্তু ক্যাপচার করা সম্ভব হলো। এই হচ্ছে বেসিক পার্থক্য। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট, কি হয়েছেন আব্দুল্লাহ আছো? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনেক ক্ষেত্রে আমি দেখতে পারি যে সমুদ্রের তলদেশে বিভিন্ন জাহাজের মাধ্যমে বিভিন্ন সিগন্যাল পাঠায়, সেটা সমুদ্রের তলে বা বিভিন্ন খাত গিরিখাত এইসব গবেষক গভীরতা নির্ণয় করে। আবার বিভিন্ন মানব শূন্য সাবমেরিন সমুদ্রের তলে পাঠিয়েও বিভিন্ন ইমেজ সংগ্রহ করে নিয়ে আসা হয়, বা এটা নিয়ে গবেষণা করা হয় খুব সমুদ্রের তলদেশের প্রকৃতি বা সম্পদ উত্তোলন বা বিভিন্ন কাজে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে এইটা কোনটা কোন ক্ষেত্রে রিমোট সেন্সিং এবং এরিয়াল ফটোগ্রাফির আওতায় পড়বে কিনা, বা আমি এই দুই- সম্পর্কে লিখতে পারবো কিনা স্যার? অবশ্যই দুইটাই রিমোট সেন্সিং এবং রিয়াল ফটোগ্রাফির আওতায় পড়ে। যেখানে আমরা শুধুমাত্র সমুদ্র তলদেশের কথা বলছো, সমুদ্র তলদেশে বলতে যে আমরা এখানে ওয়াটার বডি থেকে মানে পানির ভেতরের থেকে যে এইগুলো ডাটাগুলো ক্যাপচার করা সম্ভব হচ্ছে। পানির নিচে যে বিষয়গুলো, যে ডাটাগুলো পানির নিচে সাগরের বা সমুদ্রের তলদেশের যে এইগুলো ফিজিওগ্রাফি যেগুলো আছে, যেটাকে আমরা ভূপ্রকৃতি বলি, সেই ভূপ্রকৃতির যে ডাটাগুলো সেগুলো যেহেতু করা সম্ভব হচ্ছে, অবশ্যই এটা রিমোট সেন্সিং ফটোগ্রাফির আওতাভুক্ত ধরা হয়। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম মাসুদ। ধন্যবাদ স্যার। স্যার আমার হচ্ছে জাস্ট একটা জিনিস জানা লাগতো, সেটা হচ্ছে রিমোট সেন্সিং এর যে ধাপগুলো বলেছিলেন সেগুলো যদি আরেকবার জাস্ট একটু পয়েন্ট গুলো একটু রিপিট করতেন এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে এরিয়াল ফটোগ্রাফিটাও কি তাহলে রিমোট সেন্সিং এর একটি অংশ কিনা সেটা একটু জানাচ্ছি। ধন্যবাদ। এরিয়াল ফটোগ্রাফ, স্যাটেলাইট ইমেজ দুইটাই রিমোট সেন্সিং এর আওতাভুক্ত। দুইটাই কিন্তু রিমোট সেন্সিং এর আওতাভুক্ত, কিন্তু রিমোট সেন্সিং স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজ এবং এরিয়াল ফটোগ্রাফ দুইটা আবার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমরা ভিন্ন ভিন্ন ডাটা পেয়ে থাকি। সেজন্য এই দুইটার ভিতরে আমরা আলাদাভাবে এই পার্থক্যগুলো করতে পারি। রিমোট সেন্সিং এর ধাপগুলোর কথা বলেছো তুমি, রিমোট সেন্সিং এর ধাপ, তাই তো? জি আচ্ছা, রিমোট সেন্সিং এর ধাপগুলোর ক্ষেত্রে এখানে তো আমি স্লাইডে রাখি নাই, কিন্তু রিমোট সেন্সিং এর ধাপগুলোর ক্ষেত্রে সাতটা সাতটা স্টেজ, যেটা রিমোট সেন্সিং এর স্টেজ আছে, তোমাদের একটা টপিক আছে স্টেজেস অফ রিমোট সেন্সিং। ওই স্টেজেস অফ রিমোট সেন্সিং এর ক্ষেত্রে শুধু সাতটা না, আরো অনেকগুলো ধাপ আছে। কিন্তু তোমাদের একাডেমিক পারপাসে আমি বলবো যে তোমরা সাতটা ধাপ যদি উল্লেখ করো, তোমাদের জন্য ইনাফ। তার ভিতরে প্রথম ধাপ ডাটা অ্যাকুজিশন, বা যেটাকে আমরা বলছি যে তথ্য সংগ্রহ করা। 2 নাম্বার ডাটা স্থানান্তর বা ডাটা ট্রান্সমিশন, যেটাকে আমরা বলছি। 3 নাম্বার ডাটা প্রসেসিং বা ডাটা প্রক্রিয়াজাতকরণ। 4 নাম্বার ডাটা বিশ্লেষণ বা অ্যানালাইসিস। 5 নাম্বার এই ডাটাগুলোকে আবার প্রেজেন্টেশন অথবা ডাটাগুলোকে উপস্থাপন করা, বাংলা যেটাকে বলছি উপস্থাপন করা। 5 নাম্বার হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। এবং 7 নাম্বার ফলাফল প্রেরণ বা রেজাল্ট ডিসেমিনেশন। ক্লিয়ার? জি স্যার। আশিকুর রহমান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, রেজুলেশনের ব্যাপারটা যদি আরেকবার ক্লিয়ার করে দিতেন, যে স্যাটেলাইট আর হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ কে কত আসলে রেঞ্জের ডেটা কালেক্ট করে আর কি, মানে কে কত রেজুলেশনের ডেটা কালেক্ট করে? রেজুলেশনের বর্তমানে কোথাও কোথাও থেকে আমরা যে ডাটাগুলো পেয়ে থাকি 0.6 মিটার, 0.6 মিটার রেজুলেশন। আবার কোথাও কোথাও 30 সেন্টিমিটারের ভেতরকার রেজুলেশন। 0.6 মিটার রেজুলেশন বলতে কি যে তুমি একটা দূরত্ব পরিমাপ করো, যে 0.6 মিটার দূরত্ব কতটুকু হয়। এক আচ্ছা। মিটারের অর্ধেকের থেকে একটু বেশি। জি স্যার। 1 মিটারের অর্ধেকের থেকে একটু বেশি দূরত্ব কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ফিচার তুমি কিভাবে দেখছো, তুমি যেভাবে দেখছো এক্স্যাক্টলি কোনো একটা ছবি তুললে ওই ধরনের তথ্যগুলো তুমি পাবে। আচ্ছা স্যার। আর আর 30 সেন্টিমিটার যেটা বলছে, 30 সেন্টিমিটার দূরত্বে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ফিচার তুমি যেভাবে দেখছো, ঠিক এক্স্যাক্টলি হুবহু তুমি তোমার ওই ইমেজের ভিতরে ওই ধরনের ফিচার তুমি পেয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে পার্থক্য। থ্যাংক ইউ। এমন আছে যে তোমরা হয়তো ল্যাব আউট করেছো, বাট ম্যাক্সিমামে তোমাদের
আইজিএস সফটওয়্যারের বিভিন্ন ইন্টারফেস, মেনু বা বাটন সম্পর্কে পরিচয় খুব কম। তো আজকে সময় যেহেতু কম, আমি 10 মিনিটের ভিতরে একটা ডেমনস্ট্রেশন দিব আইজিএস সফটওয়্যার নিয়ে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারে চলে চলে যাচ্ছি। স্ক্রিনে কি আইজিএস সফটওয়্যার আসছে? জি স্যার। আচ্ছা, আরজিএস সফটওয়্যারের এই ইন্টারফেস গুলো তো তোমরা দেখেছো, এগুলো নতুন না। তবে তোমাদের ভিতরে অনেকেই আছে যারা এই সফটওয়্যারে তেমন বেশি একটা কাজ করো নাই। কারণ তোমাদের স্যার ম্যাডামদের কাছ থেকে আমি যে রিপ্লাই পেয়েছি, সেই রিপ্লাইটা হচ্ছে যে তোমরা কোনো মতে তোমাদের ল্যাবটা কমপ্লিট করার জন্য যতটুকু দরকার ততটুকুই করছো। কিন্তু তোমাদের এই 4th ইয়ারের প্র্যাকটিক্যালে এই আরজিএস সফটওয়্যারে কাজ করতে গেলে তোমাদের মেনু সম্পর্কে, বাটন সম্পর্কে একটু তোমাদের ধারণা থাকা দরকার। তো আমি খুব বেশি বিস্তারিত যাবো না এখানে। আইজিএস সফটওয়্যারে প্রথমে, যে কোনো সফটওয়্যারের প্রথমে একটা নতুন একটা প্রজেক্ট ফাইল বা একটা ফাইল ওপেন করলে এরকম থাকে, এখানে আনটাইটেড আর্ক ম্যাপ আছে, এখানে উপরে আছে মেনু, বিভিন্ন ধরনের যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর ভিতরে আবার সাব মেনু আছে, প্রত্যেকটা মেনুর ভিতরে সাব মেনু আছে। তো প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে 3টা প্ল্যাটফর্মে আমরা কাজ করি আইজিএস এ। এর ভিতরে প্রথম যেটা আছে এটা হচ্ছে আর্ক ম্যাপ, আর এছাড়া আছে আর্ক টুল বক্স আছে, আর্ক ক্যাটালগ আছে। সরি, আর্ক ক্যাটালগে আমরা যে কাজগুলো করি, আর্ক ক্যাটালগে ডাটাগুলো কনভার্সন করি, বিভিন্ন ধরনের ডাটা আমরা কনভার্সন করি। আর আর্ক টুল বক্সে আমরা ডাটাগুলো কনভার্সন করি, অ্যানালাইসিস করি। আর ক্যাটালগে আর্ক ক্যাটালগটা অনেকটা উইন্ডোজ এক্সপ্লোরারের মতো কাজ করে ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তুমি একটা ড্রাইভে, কোন ড্রাইভে ডাটাটাকে কিভাবে রাখবা, সি ড্রাইভে বা ডি ড্রাইভে কোথায় কোন ডাটাগুলো রাখবা, সেই ডাটা ম্যানেজ করার ক্ষেত্রে তোমার এখানে খুব ভালো কাজ করে। খুব ভালো কাজ করে না, কাজ করেই বলতে হবে আইজিএসে। তো এখানে দেখছো যে এখানে টুল বক্সের একটা নতুন একটা ইন্টারফেস আসছে। এই টুল বক্সের ভিতরে যেগুলো আছে এগুলোর ভিতরে আবার অনেকগুলো আছে, যেমন এই যে 3D অ্যানালিস্ট টুল। এই 3D অ্যানালিস্ট টুলে এখানে যদি আমরা ক্লিক করি, এর ভিতরে আবার সাব মেনু আছে, সাব টুল আছে। সাব টুলের ভিতরে আবার যদি ক্লিক করি, তারপরে এখানে হ্যামার টাইপের যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো দিয়েই আমরা কোনো একটা কাজ করি। সাপোজ আমরা যদি গুগল আর্থের, তোমরা যে গুগল আর্থ সম্পর্কে মনে হয় তোমাদের ধারণা আছে, গুগল আর্থ বা গুগল ম্যাপ যেটা তোমরা দেখো, মোবাইলে যেটা দেখো বা কম্পিউটারে যেটা দেখো, গুগল ম্যাপের থেকে যে ডাটাগুলো আমরা কেএমএল ফাইল যেগুলো আমরা ডাউনলোড করতে পারি, সেই কেএমএল ফাইলগুলো আমরা আবার ইম্পোর্ট করে এই আরজিএস নিয়ে আসতে পারি। তো সেই সেটা নিয়ে আসার জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন এখানে দেখাই। যেমন এখানে আছে কনভার্সন টুলের ভিতরে ফ্রম কেএমএল টু লেয়ার, মানে এই মাধ্যমের থেকে যদি আমি একটা কেএমএল ফাইলকে কনভার্ট করে, যদি ইম্পোর্ট করে যদি আমি আরজিএস নিয়ে আসতে চাই, সেটা কিন্তু আমি নিয়ে আসতে পারি। আবার আরজিআইএস যে আমাদের শেপ ফাইল গুলো আছে, সেই শেপ ফাইল গুলো আমরা আবার কনভার্ট করে গুগল আর্থে আমরা আবার প্লট করতে পারি, গুগল আর্থে অথবা গুগল ম্যাপেও আমরা প্লট করতে পারি। তো এরকম বিভিন্ন যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলো তোমাদেরকে এই সফটওয়্যারের কাজ করতে হলে তোমাদেরকে এই সফটওয়্যারের বিভিন্ন মেনুগুলো এবং এখানে যে বাটন গুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার, প্রাইমারি ধারণা থাকা দরকার। আর এর বাইরেও যেমন এখানে এই যে স্পেসটা আছে, এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে। সেই এক্সটেনশন, কোন এক্সটেনশন আমি কোন সময় কাজ করব, সেই এক্সটেনশন গুলো আমি সেই সময় আমি অন করে নিব। যেমন এখানে আমার সবগুলো এক্সটেনশন কিন্তু অন করা না। যেমন আমি স্পেশাল অ্যানালিস্টে কাজ করছি, এখানে আমার এক্সটেনশন অন করা আছে। তারপরে স্ট্যান্ডার্ড টুল বক্সের এখানে টুলগুলো আছে। তারপরে টুলসটাও অন করা আছে। লেআউটের ফাংশন গুলো এখানে অন করা আছে। তো তোমরা যে বেসিক কাজটা করছো সেটা হচ্ছে যে এখানে একটা ভেক্টর ডাটা নিয়ে আসছো। ভেক্টর ডাটা ভেক্টর ডাটা না, তোমরা প্রথমে যে কাজটা করছো সেটা হচ্ছে যে একটা ইমেজটাকে তোমরা একটা পয়েন্টের বেসিসে জিও রেফারেন্সিং করেছো। করার পর তোমরা শেপ ফাইল ক্রিয়েট করছো এখানে আর্ট ক্যাটালগের থেকে। শেপ ফাইল ক্রিয়েট করেছো। ক্রিয়েট করার পর সেই শেপ ফাইলে তোমরা ডিজিটাইজ করেছো। ডিজিটাইজ করার পর যে অ্যাট্রিবিউট টেবিল, ব্যাকগ্রাউন্ডে যে অ্যাট্রিবিউট টেবিল থাকে, সেই অ্যাট্রিবিউট টেবিলে তোমরা ডাটাবেসটা ইনপুট দিয়েছো। সেই যে ডাটাগুলো তোমরা ইনপুট দিয়েছো, সেই ডাটাগুলো তোমরা আবার ম্যাপের ভিতরে প্লট করেছো টেক্সট আকারে, অ্যানোটেশন আকারে তোমরা নিয়ে আসছো। পরে তোমরা ফাইনাল একটা ম্যাপ লেআউট কম্পোজ করেছো। ফাইনাল লেআউট কম্পোজ করার সময় তোমরা যে কাজটা করেছো, বিভিন্ন ধরনের যে ম্যাপ এলিমেন্ট গুলো আছে তার ভিতরে যে নর্থ লাইন, স্কেল, লিজেন্ড, ম্যাপ টাইটেল, এই বিষয়গুলো তোমরা ওখানে রেখেছো। এবং ওইটাও তোমাদের ছিল যে এই বেসিক যে এলিমেন্ট গুলো, ম্যাপ এলিমেন্ট গুলো ম্যাপ লেআউটের ভিতরে থাকতে হবে। কিন্তু রিমোট সেন্সিং এ কাজ করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আজকে একটা ডাটা ডাউনলোড করেছি, তোমাদেরকে একটু দেখাই। যেমন আমি চাচ্ছিলাম যে ঢাকার ডাটাটা আমি অ্যাড করার চেষ্টা করছিলাম, তো কিছু টেকনিক্যাল কারণে পুরোটা সম্ভব হয় নাই। এখানে যেমন এটা হচ্ছে ব্যান্ড 1,
এটাকে যদি অ্যাড দেই, এটা হচ্ছে ভেক্টর রাস্টার ডাটা। এবং এই রাস্টার ডাটার এখানে কত আছে, এখানে ভলিউম আছে, হাই আছে কত, 13,578, লো আছে 6,960। এটার একটা স্ট্যাটিস্টিক্স আছে। এই স্ট্যাটিস্টিক্সটা কিরকম, এই স্ট্যাটিস্টিক্সটা তোমরা ভেক্টর ডাটাতে যেরকম বিভিন্ন রেকর্ড তোমরা অ্যাড করেছো ডিজিটাইজ করার সময়, সেই রেকর্ডগুলো অ্যাট্রিবিউট টেবিলে তোমরা পেয়েছো। আর এই রাস্টার ডাটাতে আমরা এগুলো কিন্তু এরকম কিছু স্ট্যাটিস্টিক্সও পাই ভেক্টর ডাটার মতো। কিন্তু রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটার ভিতরে পার্থক্য আছে, যে ভেক্টর ডাটাতে, এই রাস্টার ডাটাতে এই যে বিভিন্ন ধরনের ইমেজগুলো নিয়ে কাজ করি আমরা, প্রত্যেকটা ইমেজের এটাকে যতই জুম করব, জুম করার পর এই যে পিক্সেল, এখানে এই যে পিক্সেল হয়ে গেছে আলাদা পিক্সেল, এই প্রত্যেকটা পিক্সেলের একটা ভ্যালু আছে, প্রত্যেকটা পিক্সেলের একটা ভ্যালু আছে। যেমন এই যে পিক্সেল, এই কালারের যে পিক্সেল, সেই কালারের পিক্সেল কি রিপ্রেজেন্ট করে, আবার এই কালারের পিক্সেল অন্য কিছু রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো তোমাদের তোমাদের এই সিলেবাসের একটা অংশ আছে সুপারভাইজ ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। তো সুপারভাইজ ক্লাসিফিকেশন তুমি যে সময় সেট করে দিবা যে আমার ক্যাটাগরি থাকবে একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভেতরে, আমি হয়তো 5টা ক্যাটাগরি থাকবো, রাখবো। যে সময় আমি ডাটাগুলোকে আমি যে সময় এক্সট্রাক্ট করবো, সে সময় আমার 5টা ক্যাটাগরি থাকবে। কিন্তু যে সময় আমি আনসুপারভাইজ ওয়েতে করবো, সে সময় আমার 5টা ক্যাটাগরি থাকবে না। আমার ক্যাটাগরি হবে যতগুলো পিক্সেল পাবে, যতগুলো কালার পাবে, ততগুলো পিক্সেলে কনভার্ট করবে। তো এই কাজগুলো তোমাদের শেখার জন্য তোমাদের এই রাস্টার ডাটা নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে। তো যাই হোক, এগুলো আজকে আর বেশি আলোচনা করবো না, কারণ এগুলো খুব বেশি আলোচনা করলে প্রথম অবস্থায় তোমাদের হয়তো একটা ভীতির কারণ হতে পারে। আমি চাই না তোমাদের কোনো ধরনের কোনো ভীতির কারণ হোক। আমি চাই তোমাদেরকে অ্যাসিস্ট করতে, যাতে তোমরা এই বিষয়গুলো সহজে এবং ভালোভাবে তোমরা এগুলো ক্যাপচার করতে পারো, এবং তোমরা একটা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। তো আমি চেষ্টা করবো সেইভাবে, যতটা কনসাইজ করে গুছিয়ে তোমাদেরকে দেওয়া যায় সেভাবে আমি চেষ্টা করবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। ফার্স্ট এক্সট্রিমলি সরি, আমি হ্যান্ড রেজ করার অপশন খুঁজে পাচ্ছিলাম না। স্যার আমার একটা কনফিউশন ছিল। আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে আমি যদি সি সার্ফেস থেকে আন্ডার ওশেন ফ্লোরের কোনো ছবি তুলি, সেটা কি রিমোট সেন্সিং এর পার্ট হবে কিনা। তো স্যার সি সার্ফেস থেকে পরবর্তীতে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম স্যার, এটাকে সি সার্ফেস থেকে যদি আমি কোনো ইউভি রে বা যে কোনো মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের কোনো ছবি পাই, সেটাকে আসলে রিমোট সেন্সিং এর আওতায় ওরা ধরতেছে না। ওরা ধরতেছে হচ্ছে হলো সি সার্ফেস, সরি রিমোট সেন্সিং হচ্ছে সেটাই যখন আমি সেন্সরটা হচ্ছে আমার থাকবে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলে, অথবা এটা থাকতে হবে হচ্ছে মহাশূন্যে। তো এই ব্যাপারে যদি আর কি আপনি কিছু বলতেন, একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে আর কি। আচ্ছা, এই ব্যাপারে কনফিউশন রাখার কোনো দরকার নাই। তোমার সেন্সর, সেন্সর কোন পর্যন্ত যায়, যে পর্যন্ত যায় সেই পর্যন্তই তোমার রিমোট সেন্সিং এর আওতাভুক্ত। সেন্সর আর বলতে যে তোমার রিমোট এই স্যাটেলাইটের, স্যাটেলাইটের থেকে যে পিকচার গুলো তোলা হয়, সেই পিকচার গুলো কোন রেঞ্জ পর্যন্ত যায়, এটা ওয়াটার বডি তো আমরা জানি যে লিকুইড, তাই না? তো লিকুইড পানির ভিতরে, পানির ভিতর দিয়ে কোন পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত রিমোট সেন্সিং এর আওতাভুক্ত। ঠিক আছে, স্যার সংক্ষিপ্ত সেক্ষেত্রে, করে বললাম। স্যার সেক্ষেত্রে বুঝতে পেরেছি, কিন্তু সেক্ষেত্রে যদি আমার সেন্সরটা থাকে সি সার্ফেসে, সেক্ষেত্রে কি সেটা সি সার্ফেসে যদি আমার সেন্সর থাকে, সেক্ষেত্রে কি সেটা রিমোট সেন্সিং হবে? সি সারফেস, সি সারফেস বলতে আমরা যেটা বুঝি যে সাধারণত তোমার এই যে জোয়ার ভাটার পানি ওঠানামা করে এই এই পর্যন্ত, না এই না তো। না স্যার, সি সার্ফেস বলতে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে যে আমি যদি সমুদ্র তল থেকে, অর্থাৎ কোনো জাহাজ থেকে আমি যদি কোনো ছবি নেই, সেটা বোঝাচ্ছি স্যার। না, জাহাজ থেকে ছবি নিলে তোমার রিমোট সেন্সিং এর না তো। রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং এর এটা হচ্ছে এক্স্যাক্টলি যে স্যার, আমি এইটা। না 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 না, ওটা না, ওটা তো তোমার রিমোট সেন্সিং এর না। রিমোট সেন্সিং তোমার বুঝতে হবে যে স্পেস, স্পেস থেকে যদি কোনো ডাটা তুমি পাও, স্পেসের থেকে হইতে পারে, ডাটা হইতে পারে দুই ধরনের। একটা হচ্ছে যে স্যাটেলাইটের থেকে তোমার ডাটা হইতে পারে, স্যাটেলাইটের থেকে যে ডাটা তুমি পাবা। আর একটা হচ্ছে যে এরিয়াল ফটোগ্রাফি থেকে তুমি পাবা। সরি, স্যাটেলাইটের থেকে যে ডাটা তুমি পাবা, সেই ডাটাটা হয়, স্যাটেলাইট তো অনেক হাই অল্টিটিউডের থেকে, সাধারণত অনেক উচ্চতায় থাকে, 30,000 কিলোমিটার পর্যন্ত স্যাটেলাইটের অবস্থান আছে। আবার এরিয়াল ফটোগ্রাফ যেটাকে আমরা বলছি, যে এরিয়াল ফটোগ্রাফ তো সাধারণত ড্রোনের মাধ্যমে, তারপরে হেলিকপ্টারের মাধ্যমে, তারপরে বিমানের মাধ্যমে। হেলিকপ্টার, ড্রোন এবং বিমান, এই তিনটা জিনিস স্যাটেলাইট যত উচ্চতায় উঠতে পারে, এই তিনটা জিনিস তো অত উচ্চতায় উঠতে পারে না। তো এই তিনটা জিনিস তোমার যে লেভেল পর্যন্ত উচ্চতায় ওঠে, সেই লেভেল পর্যন্ত একটা নির্দিষ্ট এলাকার ছবি ক্যাপচার করে, ডাটা ক্যাপচার করে। আর স্যাটেলাইট যেটা অনেক উপরে থাকে, সে স্যাটেলাইটের আরো বেশি দূরত্ব, আরো বেশি এলাকা কভার করবে। তো স্যাটেলাইটের থেকে যে ডাটাগুলো আমরা পাই, আর এরিয়াল ফটোগ্রাফি থেকে যে ডাটাগুলো পাই, এই দুইটা জিনিসই তোমার রিমোট সেন্সিং এর আওতাভুক্ত। ওকে জাহাজের স্যার, থেকে থ্যাংক ইউ স্যার। বা মোটরসাইকেলের থেকে, এগুলো তোমার রিমোট সেন্সিং এর ডাটা জি না। স্যার, মানে প্রশ্নটা একটু অনেকটা এরকম ছিল, তো এই জন্য একটু কনফিউশন ক্রিয়েট হয়ে হ্যাঁ। গেছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হ্যাঁ। ভেরি মাচ।